আমার রিকোয়েস্ট থাকবে স্পেশালি যে ভাইয়ের যে ক্লাসটা হবে ক্লাসের দিকে মনোযোগ করো, ক্লাস রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো করো। আর ওইটার জন্য আমরা লাস্টের দিকে সময় দিব, আশা করি তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, মাসুম ভাই? জি ভাই, শুরু করি তাহলে। জি ভাই, আমরা শুরু করি। আসিফ ভাই জয়েন করছেন? হ্যাঁ। জি ভাই, করছি। মাসুম ভাই তাহলে আমরা শুরু করি। ওকে ওকে, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই তো মেহরিন, আলহামদুলিল্লাহ ভালো আছি। পল্লবী জিপিএ নিয়ে শুরু করে দিছো। ওকে, তোমাদের জিপিএ নিয়ে যে সমস্যাটা আছে এটা আমি আগেই বলে দেই। হ্যাঁ, আজকে ক্লাসের শুরুতেই বলে দেই জিপিএ নিয়ে কি হবে। এখন পর্যন্ত যেটা প্রাইমারি মিটিং হয়েছে সে অনুযায়ী দেখলাম যে মেডিকেলে 200 মার্কে পরীক্ষা হবে, 100 মার্কে হবে হচ্ছে তোমার এমসিকিউ আগের মতোই, এবং বাকি যে 100 মার্ক সেটা জিপিএ এর উপরে থাকবে। এইচএসসির জিপিএ কে 25 দিয়ে গুণ আর এসএসসির জিপিএ কে 15 দিয়ে গুণ। আমি কি সবাইকে বোঝাতে পারছি? তোমার এইচএসসি তে যে জিপিএ হবে সেটাতে 15, সেটাকে 25 দিয়ে গুণ করবা, আর এসএসসির যে জিপিএ সেটাকে 15 দিয়ে গুণ করবা। ঠিক আছে, এটা দিয়েই তোমার জিপিএ হিসাব করতে হবে। ঠিক আছে, সো এটা নিয়ে আমি শুরুতেই কোশ্চেনটা আর কি ক্লিয়ার করে দিলাম যাতে পরে ঝামেলা হবে না। ঠিক আছে, আচ্ছা। মেডিকেল এটাই চলতেছে। ওকে, ভেরি গুড শুভ, যে তুমি খুব সুন্দর করে পড়া শুরু করছো। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এখন তোমার হচ্ছে এটা আগের বার সিস্টেম ছিল, এবার যদি জিপিএ 100 মার্ক করে, ঠিক আছে, জিপিএ তে যদি 100 করে তখন হয়তো 12 দিয়ে গুণ আর 8 দিয়ে গুণ করবে। ঠিক আছে, তাহলে যদি তোমার হচ্ছে জিপিএ তে যদি 100 দিয়ে গুণ করে তখন হবে কি বলতো, তখন হচ্ছে 12 দিয়ে গুণ আর 8 দিয়ে গুণ হবে। ঠিক আছে, সো এখনো সেটা হচ্ছে তোমার পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যায় নাই, যেহেতু এখন পর্যন্ত কোনো কিছুই শিওর না। ঠিক আছে, তার মানে হচ্ছে জিপিএ থাকতেইছে, এত কিছু টেনশন করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। তাহলে চলো আমরা আজকে চ্যাপ্টারটা পড়া শুরু করি। আম, আহ, ঠিক আছে, ওইটাই, মানে শোনো, এক এক জায়গায় এক এক নিউজ দেখা যাচ্ছে। কেউ বলতেছে ভাই জিপিএ তে 200ই থাকতেছে, কখনো বলতেছে জিপিএ তে 100ই থাকতেছে। ঠিক আছে, এখন কোনটা কি হবে এটা এখনো ক্লিয়ার না, বুঝছো? যতক্ষণ না বিজ্ঞপ্তি দিবে ততক্ষণ কোনো কিছু আসলে ক্লিয়ার না, বুঝছো? এগুলো সব ভাষা ভাষা কথা। ঠিক আছে, সো এগুলো নিয়ে ইয়ে করো না, তবে জিপিএ যে মেডিকেলে থাকতেছে এটা আর কি ক্লিয়ার। ওকে, আচ্ছা। অফিসিয়ালি তো এখনো নোটিশ জারি করে নাই শৈলী। অফিসিয়াল নোটিশ জারি করে তারপরে বোঝা যাবে। ওকে, তাহলে চলো আজকে আমরা পড়বো খুব মজার একটা চ্যাপ্টার, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। ঠিক আছে, ভাইরাস এবং ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা পড়বো, এবং এটা হচ্ছে বলতে পারো যে ওয়ান অফ দা ইজিয়েস্ট চ্যাপ্টার। ঠিক আছে, মানে তেমন কিছু নাই আর কি, খুবই ছোট চ্যাপ্টার, ইজিলি পড়া যায়, পারাও যায়। ঠিক আছে, এখন তোমাদের শুধু একটা কাজ করতে হবে যে এমসিকিউ এর জন্য কিছু জিনিস আছে যেগুলো মুখস্থ করা একটু টাফ। ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়েই আমরা আজকে একটু কথা বলবো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমরা শুরু করব হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে, তাই না? ব্যাকটেরিয়া দিয়ে প্রথমে আমরা শুরু করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি আমরা ব্যাকটেরিয়া দিয়ে প্রথমে শুরু করি, খেয়াল করো এখানে প্রথমেই আসো, যে আমরা ব্যাকটেরিয়া যখন প্রথমে শুরু করব, খেয়াল করো যে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের সবার আগে ভালো করে পড়তে হবে। কি পড়তে হবে? ব্যাকটেরিয়ার হ্যালো, আচ্ছা, তাইলে তাহলে আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দিয়ে শুরু করি, চলো। হ্যাঁ,
তাহলে ব্যাকটেরিয়ার কি কি বৈশিষ্ট্য আছে? আমরা সব সময় বলে আসছি যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া পড়ে আসছে, তাই না বলো? তাহলে ব্যাকটেরিয়ার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। ব্যাকটেরিয়া কেমন বলো? ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, তাই না বলো? আণুবীক্ষণিক। আর তুমি যখন ভাইরাস পড়ছিলা, ভাইরাস কেমন ছিল মনে আছে? ভাইরাসটা হচ্ছে অতি আণুবীক্ষণিক। ভাইরাস কেমন? অতি আণুবীক্ষণিক। তার মানে ভাইরাস হচ্ছে খুবই ছোট হবে, আর ব্যাকটেরিয়া তার চেয়ে একটুখানি বড় হবে, তাই না? আচ্ছা, 2, ব্যাকটেরিয়ার কি হবে বলতো? ব্যাকটেরিয়া হচ্ছে প্রাককেন্দ্রিক। এটা আমরা ছোটবেলা থেকেই জানি। ব্যাকটেরিয়া কেমন বলতো? ব্যাকটেরিয়া হচ্ছে প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক। এই কথাটা কিন্তু আমরা জানি। তাহলে বলতো, হ্যাঁ, আমরা করোনা নিয়ে কোশ্চেন এখনই করা শুরু করব না, ভাইরাস ক্লাসটা শেষ করে আমরা করোনা নিয়ে স্পেশাল একটা সেগমেন্ট রেখে দিছি, হ্যাঁ, সমস্যা নাই। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যদি হয়, আমরা জানি প্রত্যেকটা কোষের নিউক্লিয়াস থাকা উচিত, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো নিউক্লিয়াস থাকে না। মানে বুঝছো, মানে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াসের বদলে ব্যাকটেরিয়াতে কি থাকবে? যে ক্রোমোজোমগুলো, শুধু ক্রোমোজোমগুলো মুক্তভাবে বিচরণ করবে। ঠিক আছে? ভাইরাস পড়াবো, আগে ব্যাকটেরিয়া পড়াই নেই, ঠিক আছে? তাহলে এই যে সুগঠিত ভাবে এই ক্রোমোজোমগুলো থাকবে, তার মানে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, শুধু ক্রোমোজোম থাকবে। এবং রাইবোজোম থাকবে 70s, প্রথম চ্যাপ্টারে পড়ে আসছিলা যে 80s রাইবোজোম থাকবে না, 70s রাইবোজোম থাকবে। ঠিক আছে? তার মানে এই যে প্রাককেন্দ্রিক কথাটা বললেই কিন্তু ব্যাকটেরিয়ার ম্যাক্সিমাম বৈশিষ্ট্যটা পড়া হয়ে যায়। দেখো, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী একটা জীব, তবে মাঝে মাঝে কলোনি করে থাকতে পারে। কলোনি মানে কি? এই যেরকম করে দল বেঁধে থাকতে পারে। ঠিক আছে? যেরকম করে দল বেঁধে থাকতে পারে, এটাকেই তুমি বলবা কলোনি করে। তার মানে আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটস, তাই না? এটা কিন্তু আমরা বলেই ফেলছি। তাহলে প্রাককেন্দ্রিক যদি হয়, তাহলে তো রাইবোসোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকবেই না, এটা তো আমরা জানি। আচ্ছা, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? মিউকোপ্রোটিন বা পেপটাইডোগ্লাইকন। এটা কি আসলে বলো তো? এটা হচ্ছে এক ধরনের যৌগিক প্রোটিন। এক ধরনের কেমন বলো তো? এক ধরনের যৌগিক প্রোটিন। ঠিক আছে? যে তার সাথে কি থাকে? সাধারণত যৌগিক প্রোটিন মানে এর সাথে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মিক্সচার থাকে। এটাকে বলা হয় পেপটাইডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন বা মিউকোপেপটাইড। প্রোটিনের আরেকটা নাম তো পেপটাইড, এটা তো তোমরা সবাই জানো, কোষ রসায়নে পড়ছো যে প্রোটিনের আরেকটা নাম হচ্ছে ভাইয়া পেপটাইড। তাই পেপটাইডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন। আর কিছু পরিমাণে দুইটা অ্যাসিড থাকতে পারে, বা একটা হচ্ছে মুরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড। এটা কিছু পরিমাণে দুইটা অ্যাসিডও থাকতে পারে। আচ্ছা, তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান, এখান থেকে অলরেডি মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোশ্চেন চলে আসছে। ঠিক আছে? কোষ প্রাচীর উপাদান এখান থেকে অলরেডি মেডিকেল পরীক্ষায় চলে আসছে। আর একটা বৃত্তাকার ডিএনএ অণু থাকবে। তুমি জানো যে ভাই প্রাককেন্দ্রিক কোষে সবসময় তো বৃত্তাকার ডিএনএই থাকে, যেটা এর ক্রোমোজোম হিসেবে কাজ করে। এবং ব্যাকটেরিয়ার প্রধান বিভাজন প্রক্রিয়া হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। এই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি করে। বুঝতে পারছো? আচ্ছা, এখন চলে আসে এই যে ব্যাকটেরিয়ার গঠন, তাই না? ব্যাকটেরিয়ার গঠন। আচ্ছা, ব্যাকটেরিয়ার চারপাশে খেয়াল করো, ফার্স্টেই তুমি একটা পাবা ফ্লাজেলা, তাই না? একটা প্রোটিন নির্মিত অংশ। এটা সাধারণত ফ্লাজেলার চলন অঙ্গ হিসেবে কাজ করে, আবার ফ্লাজেলার মাধ্যমে কি করে? অ্যাটাচমেন্টেও ভূমিকা রাখে। আরেকজনের সাথে যদি অ্যাটাচমেন্ট করতে চায়, কোনো কোষের সাথে যদি অ্যাটাচমেন্ট করতে চায়, সেটাতেও ফ্লাজেলা ভূমিকা রাখে। ফ্লাজেলার মতোই আরেকটা চোখা অংশ থাকে, এটাকে বলা হয় পিলি বা সেক্স পিলি। ঠিক আছে? বা সেক্স পিলি। বুঝছো? এটার মাধ্যমে কি করে? এটার মধ্যে ব্যাকটেরিয়া কনজুগেশন করে। এটার মাধ্যমে কি করে বলো? ব্যাকটেরিয়া কনজুগেশন করে। ঠিক আছে? এর মধ্যে ব্যাকটেরিয়া কনজুগেশন করে। কনজুগেশন মানে কি? একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়। একটু পরে আমরা পড়বো কনজুগেশন কি। ঠিক আছে? তাহলে সেক্স পিলি থাকবে, এটাও প্রোটিন নির্মিত একটা অংশ। আচ্ছা, তারপরে একটা ক্যাপসুল নামক একটা লেয়ার থাকবে বাইরের দিকে, একটা বাইরের লেয়ার যাকে বলা হয় স্লাইম স্তর বা ক্যাপসুল, যেটার প্রধান কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার প্রতিরক্ষায় ভূমিকা রাখা। এবং তারপরেই তুমি পাবে এই যে কালো যে অংশটা, সেটা হচ্ছে কোষ প্রাচীর, তাই না? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি নির্মিত আমরা অলরেডি জেনে আসলাম। কোষ প্রাচীর পাইলে তারপরে কি হবে? কোষ ঝিল্লি। এবং কোষ ঝিল্লির একটা উপাদান হচ্ছে মেসোজোম। খেয়াল করো, এটা হচ্ছে বাইরের যদি কোষ প্রাচীর হয়, আর ভেতরের যে কোষ ঝিল্লিটা থাকে, সেই কোষ ঝিল্লিটা দেখো, ভেতরের যে কোষ ঝিল্লিটা, তাই এটা হচ্ছে কোষ ঝিল্লি, যাচ্ছে 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 ভেতরের কোষ ঝিল্লিটা, এখান থেকে কোষ ঝিল্লি যাচ্ছে, যেতে যেতে এই কোষ ঝিল্লিটাই ভেতরের দিকে এরকম করে ভাঁজ হয়ে থাকে।
তাহলে অন্তঃঝিল্লিটা যখন এই কোষঝিল্লির যে অন্ত পার্ট বা ভেতরের পার্ট, এই অন্তঃঝিল্লিটা যদি ভেতরের দিকে এরকম কুঞ্চিত হয় বা ভাঁজ হয়, তখন সেই অংশটাকেই আমরা বলি হচ্ছে মেসোসোম। সেটাকে আমরা কি বলি বলতো? মেসোসোম বলি। ঠিক আছে, সেটা আমরা হলো মেসোসোম বলি। এটা ধারণা করা হয় যে মেসোসোমটা শ্বসনে ভূমিকা রাখে। কিসে ভূমিকা রাখে? শ্বসনে ভূমিকা রাখে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে যাও। মেসোসোম আমরা জানলাম, মেসোসোম বা মেসোজোম একই কথা। হ্যাঁ, আচ্ছা তারপর দেখো কিছু অংশটাকে ভলিউটিন। এই দেখো একটা কোষ গহ্বর, যার কাজ হচ্ছে চর্বি জাতীয় খাবার সঞ্চয় করা। ভলিউটিন একটা কোষ গহ্বরের মতো একটা অংশ, যার কাজ কি? চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করা। যখন বিপদে পড়বে সেই খাবারটা তাকে কাজে দিবে। ঠিক আছে, তারপর কিছু থাকবে সাইটোপ্লাজম, থাকবে রাইবোজোম, এবং এই যে দেখো ডিএনএ দেখতে পাচ্ছ, এই যে এটা অংশটা হচ্ছে ডিএনএ থাকতে, তাই না? এবং ডিএনএ যে অবস্থানে থাকে বা ডিএনএ যে পজিশনে থাকে, এই যে খেয়াল করো, ডিএনএ এর এই অবস্থানটাকে বলা হয় নিউক্লিওয়েড। পরীক্ষায় কিন্তু এটা এমসিকিউ তে আসে, প্রথম পত্রেও আসতো, মানে কোষ ও কোষীয় চ্যাপ্টারের কথাটা ছিল যে ডিএনএ এর অবস্থানকে বলা হয় কি? নিউক্লিওয়েড। ডিএনএ এর অবস্থানকে, ডিএনএ এর অবস্থানকে আমরা কি বলি? নিউক্লিওয়েড। ডিএনএ যে অবস্থানে থাকে সেটাকে আমরা বলি নিউক্লিওয়েড। ঠিক আছে, তারপরে রাইবোসোম থাকে, কিন্তু রাইবোসোম যদি পলিরাইবোসোম কি ভাইয়া? রাইবোসোম গুলা যদি এরকম একটা চেইনের মতো আকার করে থাকে, অনেকগুলো একসাথে দল বেঁধে থাকে, সেই রাইবোসোমকে আমরা বলবো পলিরাইবোসোম। সাথে কিছু কোষ গহ্বর থাকবে। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমরা যেটা পড়ি যে ব্যাকটেরিয়ার একটা ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ থাকে, তাই না? ক্রোমোজোম বহির্ভূত মানে ওর যে ক্রোমোজোম ছিল বা ডিএনএ ছিল, সেটা বহির্ভূত একটা গোলাকার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি প্লাজমিড, যেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। তাহলে একটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে এই জিনিসগুলো দেখা যায়, কিন্তু ব্যতিক্রম ভাবে কিছু কিছু ব্যাকটেরিয়াতে, সব ব্যাকটেরিয়া কিন্তু থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকে। কি থাকে? ক্রোমাটোফোর থাকে। ক্রোমো শব্দের অর্থ কি? ক্রোমো শব্দের অর্থ রং, আর ফোর শব্দের অর্থ হচ্ছে ধারণকারী। তার মানে হচ্ছে রং ধারণকারী বা বর্ণরঞ্জক বা রঞ্জক পদার্থ ধারণকারী কিছু জিনিস কোন কোন ব্যাকটেরিয়া থাকে, সব ব্যাকটেরিয়া কিন্তু থাকে না, কোন কোন ব্যাকটেরিয়াতে থাকতে পারে। বুঝতে পারছো? তাহলে এটাকেই আমরা বলবো হচ্ছে ক্রোমাটোফোর। তাহলে এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে ভাইয়া? তোমরা চিত্রটা ভালো করে পড়বা, এই চিত্রর হচ্ছে নামগুলো ভালো করে পড়বা, কাজগুলো ভালো করে পড়বা। যেমন এখান থেকে কোশ্চেন আসে যে তোমাকে একটা এখানে একটা কোশ্চেন দেই, পোল কোশ্চেন 3 টার অ্যান্সার দিলেই পাবা। নিচের কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে থাকে না? নিচের কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে থাকে না? ঠিক আছে, দেখো এই যে এইটা কিন্তু মেডিকেলের বিগত বছরের একটা কোশ্চেন, 13-14 সালের কোশ্চেন মেবি। ঠিক আছে, যে নিচের কোনটি স্বাভাবিক ব্যাকটেরিয়ার গঠনে থাকে না? স্বাভাবিকভাবে থাকে না, বুঝছো? স্বাভাবিকভাবে থাকে না, কথাটা খেয়াল করবে, এখানে কিওয়ার্ডটা হচ্ছে স্বাভাবিকভাবে থাকে না, মানে নর্মাল ব্যাকটেরিয়াতে থাকে না, অন্যগুলাতে থাকতে পারে হয়তো। ঠিক আছে, তাহলে এই যে মেডিকেলের কোশ্চেনে যে এরকম টাইপের কোশ্চেন গুলো আসবে, যখনই তুমি কোথাও গঠন পাবা, ব্যাকটেরিয়ার গঠন বলো, ভাইরাসের গঠন বলো, ছত্রাকের গঠন বলো, শৈবালের, সবকিছুতে এইভাবেই কিন্তু কোশ্চেনটা আসে। যখন গঠন থাকবে তখন এইভাবে আসবে, নিচের কোনটি এই গঠনে থাকে না। এই থিমটা কিন্তু ক্লিয়ার করে ফেলবা যে মেডিকেলে এই টাইপের কোশ্চেন খুবই আসে। ঠিক আছে, জিজ্ঞেস করছে পিলি কি দিয়ে তৈরি? পিলি এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, পিলি এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সেই ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, তাই না? তাহলে ভেরি গুড, তোমরা ম্যাক্সিমামই সঠিক অ্যান্সার দিছো। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা হচ্ছে ক্রোমাটোফোর। আমি একটু আগেই বললাম সবগুলাতে ক্রোমাটোফোর থাকে না। ঠিক আছে, কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্রোমাটোফোর থাকে। ভেরি গুড, আচ্ছা এবার চলে আসো। তাহলে এটা আমরা বুঝে ফেলছি। তাহলে পরের কোশ্চেনে চলে যাই, পরের স্লাইডে যদি আমরা চলে যাই, তাহলে খেয়াল করো যে ভাই ব্যাকটেরিয়া প্রকারভেদের মধ্যে যাই। ঠিক আছে, তাহলে এই ব্যাকটেরিয়ার প্রকারভেদের মধ্যে চলে আসো। ব্যাকটেরিয়া প্রকারভেদের মধ্যে আসো, যে ব্যাকটেরিয়া কি কি টাইপের হইতে পারে? ব্যাকটেরিয়া গোলাকার হইতে পারে। যদি গোলাকার হয় তাকে আমরা বলবো কক্কাস। আমরা যেটাকে বলি গোলাকাস, ব্যাকটেরিয়া আসলে প্রধানত, আমরা মেডিকেলে পড়ি, প্রধানত আসলে দুই প্রকার বলা যায়, ব্যাসিলাস আর কক্কাস। ঠিক আছে, মানে একটা গোলাকার, দণ্ডাকার। গোলাকার হয়ে যদি সিঙ্গেল থাকে তোমাদের মতো, ঠিক আছে, তাহলে তাকে তুমি বলবা শুধু মোনোকক্কাস বা মাইক্রোকক্কাস। যদি ডাবল ডাবল থাকে বলবা ডিপ্লোকক্কাস। যদি আঙ্গুরের থোকার মতো গুচ্ছ হয়ে থাকে তাকে বলবা স্টাফাইলোকক্কাস। আর যদি চেইনের মতো থাকে, দেখো এটা একটা চেইন মনে হচ্ছে না,
যদি একটা চেইনের মতো থাকে তখন তাকে বলবা স্ট্রেপ্টোকক্কাস। আর যদি গুচ্ছাকারে একজন আরেকজনকে ছাড়তেই চায় না, সংযুক্ত হয়ে থাকে, তখন তাকে বলবা সার্সিনা। আর চারটা একসাথে থাকলে তাকে বলবা টেট্রাড। সো আমি বলবো উদাহরণগুলো আসলে লাগেই না, আর উদাহরণ দিলেও তুমি এমনি পারবা, নামের সাথে যেহেতু মিল আছে। যে স্ট্রেপ্টোকক্কাসের নাম কি? স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। স্টাফিলোকক্কাসের নাম কি? স্টাফিলোকক্কাস অরিয়াস। কোশ্চেন কি আসবে এখান থেকে ভাইয়া? যে চেইনের মতো কোনটি, এখানে উদাহরণ আসে না, আসে ভাবে চেইনের মতো কোনটি আর গুচ্ছাকারে থাকে কোনটি, এটা কোশ্চেনে আসে, বুঝছো? চেইনের মতো স্ট্রেপ্টোকক্কাস, গুচ্ছাকারে থাকবে স্টাফাইলোকক্কাস। ব্যাসিলাস একইভাবে দণ্ডাকার থাকবে, এই যে দণ্ডের মতো থাকবে ব্যাসিলাস। এখানকার উদাহরণটা ইম্পর্টেন্ট, একসাথে থাকলে মোনো, দুইটা থাকলে ডিপ্লো। যদি চেইন আকারে থাকে তখন স্টেপ্টোব্যাসিলাস, যদি একসাথে গোলাকারে থাকে তাকে বলবা কক্কোব্যাসিলাস। জাস্ট একটু রিডিং দিয়ে রাখবা। এই এখান থেকে একটু দেখে রাখতে পারো যে সর্পিলাকার ব্যাকটেরিয়ার নাম কি। সর্পিলাকার বলতে কি বোঝায়, এই নামটাই মনে রাখবে। স্পাইরিলাম বলতে বোঝাচ্ছে কি? সর্পিলাকার, তাই না? কমা আকৃতি বলতে হচ্ছে ভিব্রিও, যেটা একটু মনে রাখবা যে ভিব্রিও কলেরা, এটা একটা কমা আকৃতির ব্যাকটেরিয়া। বহুরূপী প্লিউমরফিক মানে কি? যে তার আকার চেঞ্জ করতে পারে, ধরো এরকম গোলাকার ছিল সেখান থেকে দণ্ডাকার হয়ে গেল, তাকেই তুমি বলবা প্লিউমরফিক। কিছু তারকাকার হইতে পারে, বর্গাকার হইতে পারে, সূত্রাকার হইতে পারে, হাইফি দ্বারা হইতে পারে। জাস্ট এগুলো একটু নামগুলো মেনে রাখবা, নট সো ইম্পর্টেন্ট, উদাহরণগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এক্সাম্পল বা উদাহরণগুলো ইম্পর্টেন্ট না, বুঝছো? তাহলে এই যে দেখো ব্যাকটেরিয়ার প্রকারভেদ, চিত্র দেখে একটু আইডিয়া রাখবা, ঠিক আছে? এই যে স্পাইরিলার, এটা একটু মনে রাখবা, স্পাইরিলার এই উদাহরণটা মনে রাখবা শুধু। হেলিকোব্যাক্টর পাইলোরি হচ্ছে একটা স্পাইরিলাম, ফ্লাজেলা থাকে হচ্ছে স্যালমোনেলা টাইফিতে, এটা একটু মনে রাখবা। ওকে, আচ্ছা। ভাই সাইন্টিফিক নেম এমসিকিউতে আসতেই পারে, না আসার কোনো কারণ নাই, সাইন্টিফিক নামগুলো দেখে রাখবা, বাট ব্যাকটেরিয়ার উদাহরণ থেকে সাইন্টিফিক নেম আসে না, সো প্যারা নাই ওখান থেকে। ওকে, আচ্ছা, চলে আসো ব্যাকটেরিয়ার প্রকারভেদ কিসের ভিত্তিতে? এটা হচ্ছে ফ্লাজেলার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ফ্লাজেলার ভিত্তিতে ব্যাকটেরিয়ার প্রকারভেদ। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ এর উদাহরণগুলা তুমি হচ্ছে নামের সাথে মিল নাই, বুঝছো? সেগুলো তোমাকে উদাহরণগুলা পারতে হবে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যেমন অ্যাট্রাইকাস, অ্যা শব্দের অর্থ না, যার ফ্লাজেলা নাই তাকে তুমি বলবা অ্যাট্রাইকাস। যেমন করাইনো ব্যাকটেরিয়া, ডিপথেরিয়া, ডিপথেরিয়ার যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে অ্যাট্রাইকাস। মোনোট্রাইকাস মানে এই যে দেখো এটা হচ্ছে মোনোট্রাইকাস, একটা ফ্লাজেলা থাকবে। এটা হচ্ছে সেফালোট্রাইকাস, সেফালোট্রাইকাস। সেফালোট্রাইকাস কেন বলছো? পেছনে এক গুচ্ছ থাকে, দেখছো? এক গুচ্ছ, পেছনে যখন এক গুচ্ছ থাকবে তাকে তুমি বলবা সেফালোট্রাইকাস, ঠিক আছে? এই যে দেখো পেছনে যখন এক গুচ্ছ থাকবে বলবা সেফালোট্রাইকাস, যেমন সিউডোমোনাসে সেফালোট্রাইকাস থাকে। আর একই সাথে লোফোট্রাইকাসটা পড়ে ফেলো, যখন দুই সাইডে দুইটা থাকবে, ঠিক আছে, দুই সাইডে দুইটা গুচ্ছ থাকবে তখন তাকে বলবা লোফোট্রাইকাস। যখন দুই সাইডে দুইটা গুচ্ছ থাকবে তাকে বলবো লোফোট্রাইকাস। আচ্ছা, অ্যামফিট্রাইকাস কি? দুই সাইডে যদি দুইটা ফ্লাজারে থাকে, গুচ্ছ আকারে না, মোনো মানে এক সাইডে একটা, আর অ্যামফিট্রাইকাস মানে দুই সাইডে যদি দুইটা থাকে তাকে তুমি বলবা অ্যামফিট্রাইকাস, মানে উভয় সাইডে আছে। আর চারপাশে, পেরি শব্দের অর্থ হচ্ছে চারদিকে, তাহলে চারপাশে যখন থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে পেরিট্রাইকাস। পেরিট্রাইকাসের উদাহরণ কি? স্যালমনেলা টাইফি, টাইফয়েডের ব্যাকটেরিয়া, ব্যাসিলাস টাইফাস। অ্যামফিট্রাইকাসের উদাহরণ কি? স্পাইরিলাম মাইনাস এবং সার্পেন্টেন্স, বুঝছো? সো উদাহরণগুলা এগুলা লাগবে, এমসিকিউতে আসতে পারে, আমি একটা স্টার দিয়ে রাখলাম। চলে আসো ভাইয়া, এবার হচ্ছে ভাইয়া গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি। এই জন্য এই গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ বোঝার জন্য তোমাকে মাইক্রোবায়োলজির একটা প্রসেসটা জানতে হবে, ঠিক আছে? মাইক্রোবায়োলজির একটা প্রসেসটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় গ্রাম স্টেইনিং। আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনের জন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করি, সেই পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে গ্রাম স্টেইনিং, বুঝতে পারছো? গ্রাম স্টেইনিং, সেই গ্রাম স্টেইনিং এর প্রসেসটাই হচ্ছে এইটা। তাহলে খেয়াল করো গ্রাম স্টেইনিং জিনিসটা কি। যে তুমি একটা স্লাইড নিবা, ল্যাবে এগুলো দেখার কথা, দেখছো তুমি একটা কি নিলা? একটা স্লাইড নিবা। এই যে স্লাইডের মধ্যে আমরা দেখতে পাই যেটা ভাই গ্রাম পজিটিভ পার্পল কালার, গ্রাম নেগেটিভ পিঙ্ক কালার, এই জিনিসটা আসলে কি, তাই না? তাহলে এই জিনিসটা বোঝার জন্য কি করবা? তুমি একটা কি করবা দেখো, যে একটা এই যে একটা স্লাইড নিলা, দেখছো? সেই স্লাইডের মধ্যে কি নিলা? একটা ধরো ব্যাকটেরিয়া নিলা, যে কোনো একটা ব্যাকটেরিয়া নিলা, ঠিক আছে? একটা শুকনা স্লাইড নিলা, তার মধ্যে তুমি একটা কি নিলা বলো তো? একটা ব্যাকটেরিয়া নিলা। ওকে, আচ্ছা, এখন সেই ব্যাকটেরিয়াটা নিয়ে সেটাকে একটু প্রসেস করতে হবে, ঠিক আছে? প্রসেস করতে হবে।
যে তুমি হচ্ছে একটা ফ্রেশ স্লাইড নিলা, তাহলে এই যে বুনসেন বার্নারের মাধ্যমে সেটাকে একটু উত্তপ্ত করতে হয়। দেখো একটুখানি, বেশিক্ষণ না, আবার বেশি গরম করলে কিন্তু মইরাই যাবে গা। তাহলে একটুখানি, একটু যা শুষ্ক করে নিবা। শুষ্ক করে, এটা হচ্ছে একটা মিডিয়াম, ঠিক আছে, একটা মিডিয়াম, কালচার মিডিয়াম। সেই কালচার মিডিয়ামের মধ্যে স্লাইডটাকে আমি ফিক্স করলাম, ঠিক আছে। ফিক্স করার পরে কি করব আমি, এটাতে ক্রিস্টাল ভায়োলেট দিব। সবাই খেয়াল করো, সবার আগে আমি খেয়াল করো, আমি প্রথমে কি দিছি, ক্রিস্টাল ভায়োলেট, বেগুনি বর্ণের ক্রিস্টাল ভায়োলেট দিব। বেগুনি বর্ণের ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে আমরা কি করব, সেটাকে পরিষ্কার করব, ঠিক আছে। দেখো পানি দিয়ে পরিষ্কার করছি, ধুয়ে ফেলছি। ধুয়ে ফেলার পরে আমরা এবার কি করব, তার মধ্যে আবার আয়োডিন দিব। আয়োডিন দিয়ে আবার 1 মিনিট রেখে দিব, ঠিক আছে। আয়োডিন দিয়ে আবার 1 মিনিট রেখে দিব। আয়োডিন দিয়ে 1 মিনিট রেখে দেওয়ার পরে সেটাকে আবার পরিষ্কার করব, ঠিক আছে, পানি দিয়ে বারবার পরিষ্কার করব, ঠিক আছে। দেখো তবু কালারটা থেকেই যাচ্ছে, দেখছো কালারটা থেকেই যাচ্ছে, যে নীল কালার, বেগুনি কালার হয়ে আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার আমরা হচ্ছে এটাকে ভালো করে ইথানল বা অ্যাসিটন দিয়ে পরিষ্কার করব। দেখো ইথানল বা অ্যাসিটন বারবার ড্রপ দিয়ে দিয়ে ইথানল বা অ্যাসিটন দিতে থাকবো, ড্রপ দিয়ে দিয়ে ইথানল বা অ্যাসিটন দিচ্ছি, দেখছো, ড্রপ বাই ড্রপ ইথানল বা অ্যাসিটন দিব, ঠিক আছে, ড্রপ বাই ড্রপ ইথানল বা অ্যাসিটন দিব। তাহলে ড্রপ বাই ড্রপ যখন ইথানল বা অ্যাসিটন দিব, তাহলে এখান থেকে দেখো রংটা সরে যায় কিনা দেখবা। এই যে ড্রপ বাই ড্রপ ইথানল বা অ্যাসিটন দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ড্রপ বাই ইথানল অ্যাসিড দেওয়ার পরে আবার আমরা কি করব, পানি দিয়ে একটু পরিষ্কার করব। দেখা গেল যে, দেখছো, দেখা গেল যে এখনো এটা পার্পল কালারই আছে। দেখছো কি কালার আছে এটা এখনো, এটা এখনো কি কালার আছে, দেখো পার্পল কালারই আছে। মানে ওই যে তুমি ক্রিস্টাল ভায়োলেট যে কালারটা দিছিলাম না, তার মানে তুমি বুঝবে এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কেন সেটা পরে বলতেছি, ঠিক আছে। এটা তাহলে কি বলবো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, তারপরে আমি কি করব, এবার এর মধ্যে কি স্যাফরানিন, এটা স্যাফরানিন কি কালারের দেখো তো। এবার আমি কি করলাম, এরপরে স্যাফরানিন দিলাম। স্যাফরানিন হচ্ছে, এটাকে বলা হয় ডিকালারাইজেশন, মানে অ্যান্টি কালার দিব একটা। স্যাফরানিন হচ্ছে এটা পিঙ্ক কালার, এই কালারটা দিব। দেওয়ার পরে আমরা 1 মিনিট আবার রেখে দিব। রাখার পরে আমরা এটাকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করব, ঠিক আছে। পানি দিয়ে পরিষ্কার করার পরে দেখো, এখন তুমি খেয়াল করো, এখন তুমি খেয়াল করো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো। এই যে দেখো কিছু জিনিস পাচ্ছি হচ্ছে, দেখো কিছু জিনিস পাচ্ছি হচ্ছে পার্পল কালার, আর কিছু জিনিস পাচ্ছি হচ্ছে পিঙ্ক কালার। বুঝতে পারছো, কিছু জিনিস পাচ্ছি হচ্ছে পার্পল কালার আর কিছু হচ্ছে পিঙ্ক কালার। তাহলে গ্রাম পজিটিভ গুলো হচ্ছে পার্পল কালার হয়েছে, কেন, কারণ এরা রংকে ধরে রাখছে। আর এই যে গ্রাম নেগেটিভ গুলা শুধুমাত্র স্যাফরানিন যে ডিকালারাইজেশন করা হয়েছে, সেই স্যাফরানিনকেই শুধু ধরে রাখছে। বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মেইনলি গ্রাম পজিটিভ আর গ্রাম। তাহলে এটা কেন হলো ভাইয়া, এই যে খেয়াল করো, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি তুমি খেয়াল করো, এই যে দেখো, এই জিনিসটা একটু খেয়াল করো তো, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখছো, এই যে এটা হচ্ছে তোমার কোষ প্রাচীর, পেপটাইডোগ্লাইকন লেয়ার। সবাই কি দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাই এখানে। এই যে এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান লেয়ার, দেখছো কত মোটা, এটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান লেয়ার। তাহলে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেহেতু পেপটাইডোগ্লাইকান লেয়ারটা দেখো বেশি পুরু থাকে, বেশি পুরু থাকে। পেপটাইডোগ্লাইকান লেয়ারটা কেমন আছে বলো তো, বেশি পুরু আছে, ঠিক আছে, বেশি পুরু আছে। তাহলে বেশি পুরু থাকলে কি হবে, যখন তুমি এর মধ্যে ক্রিস্টাল ভায়োলেট কালারগুলো দিচ্ছ, এই ক্রিস্টাল ভায়োলেট কালারগুলো এর মধ্যে ঢুকে থাকবে। ফলে এই কালারগুলো আর বের হতে পারবে না। তুমি যতই ধুইতেছো, দেখো পানি দিয়ে পরিষ্কার করতেছো, তুমি অ্যালকোহল দিয়ে পরিষ্কার করতেছো, তবু দেখবা এই কালারগুলো বের হচ্ছে না। কিন্তু গ্রাম নেগেটিভ হইলে কি হইতো বলতো, তুমি যদি এই গ্রাম নেগেটিভ ক্ষেত্রে প্রাচীরটা যেহেতু একদমই চিকন হয়, ঠিক আছে, যখন একদমই চিকন হওয়ার কারণে এই গ্রাম নেগেটিভ এই ক্রিস্টাল ভায়োলেট কালারকে ধরে রাখতে পারে না। বুঝছো, ক্রিস্টাল ভায়োলেট কালারকে কি করতে পারে না, ধরে রাখতে পারে না। এই যে দেখো, তাহলে মেইন কাহিনীটা কি, গ্রাম পজিটিভ এই যে দেখো এখানে, এই যে এই পার্টটা হচ্ছে তোমার পেপটাইডোগ্লাইকান, দেখো সেই পেপটাইডোগ্লাইকানের মধ্যে এসে অ্যাড হয়ে যাবে। এই দেখো, এটা হচ্ছে একবার যখন ক্রিস্টাল ভায়োলেট ঢুকে গেল, এই ক্রিস্টাল ভায়োলেট আর এখান থেকে বের হবে না। কিন্তু দেখো, এই যে খেয়াল করো, খেয়াল করো, এটা একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দেখছো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু তোমার এই কি বলে, এইটা কিন্তু এই যে তোমার এই পেপটাইডোগ্লাইকান লেয়ারটা একদমই চিকন। এই যে দেখো অল্প একটুখানি পেপটাইডোগ্লাইকান লেয়ার আছে,
ঠিক আছে, একদমই চিকন থাকে। ফলে তুমি যখন পরিষ্কার করবা এগুলো বের হয়ে চলে যাবে, ভেতরে ঢুকতে পারে না। দেখছো, ভেতরে ঢুকতেই পারে না। দেখছো, যখনই পরিষ্কার করবা এই যে বাইরের দিকে লেগে থাকে। ঠিক আছে, কোথায় থাকে বলো? বাইরের দিকে লেগে থাকে। তাহলে এটাই হচ্ছে তোমার, এই যে এটাই হচ্ছে তোমার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মেইন থিমটা, বুঝছো? এটাই হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভের মেইন থিম, বুঝতে পারছো? ফলে শুধুমাত্র ওই স্যাফরানিনটা, যেহেতু আমি স্যাফরানিন দেওয়ার পরে খুব একটা বেশি পরিষ্কার করতেছি না, ফলে পিঙ্ক কালারটা সেখানে লেগে থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই গ্রাম পজিটিভ কি আর গ্রাম নেগেটিভ কি এটা বুঝতে পারছো। তাহলে এই যে দেখো, গ্রাম পজিটিভ গুলো এই জন্য ক্রিস্টাল ভায়োলেট কালার হয়। যতই আমি এই ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে আমি পরিষ্কার করি, ব্যাকটেরিয়া থেকে এই কালারটা উঠে যায় না। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থেকে তুমি যদি দাও তাহলে কালারটা উঠে যাবে। ঠিক আছে, হোপসো তোমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ সবে বুঝে ফেলছো। ঠিক আছে, অবশ্যই ফ্লুইড মোজাইক মডেল। সাদিয়া বলছে ভাই খুব ভালো করে বুঝছি, নাবিলা বলছে ভাই বুঝছি। ঠিক আছে, ভেরি গুড, তাহলে এটা কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি। লাবণ্য, না গ্রাম নেগেটিভ কম ডেঞ্জারাস এমন কিছুই বলা যায় না। আমি তোমাকে বললাম কিন্তু এটা তো ইনফেক্টিভিটির কিছু না। আমি জাস্ট দুই টাইপের ব্যাকটেরিয়াকে আলাদা করব, একটার কোষপ্রাচীর পুরু আর একটার কোষপ্রাচীর চিকন। ঠিক আছে, এটা আমি আলাদা করার জন্য, জাস্ট ক্লাসিফিকেশন করার জন্য এটা দিয়ে করা হয়েছে। ভেরি গুড, তাহলে আমরা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ বুঝে ফেলছি। এখন চলে আসো ভাইয়া, ব্যাকটেরিয়ার জনন কিভাবে করে। ব্যাকটেরিয়া জনন করে হচ্ছে দ্বিবিভাজনের মাধ্যমে, অ্যামাইটোসিস পদ্ধতির মতো। যে কি হবে, অ্যামাইটোসিস পদ্ধতি যেভাবে করে, যে একটা ব্যাকটেরিয়া থাকে সরাসরি দুই ভাগ হয়ে যায়, এটাকে বলা হয় অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন। অযৌন আর একটা হচ্ছে মুকুলোদ্গম, তাই না? এই যে এখানে দেখো, এই যে মুকুলোদ্গম হচ্ছে এইভাবে, প্রথমে একটা বাড তৈরি হয়, সেই বাডটা আস্তে আস্তে বড় হয়, তারপর সেখান থেকে নিউক্লিয়াসটা কপি হয়ে বাডের মধ্যে চলে যায়, এভাবে অসংখ্য বাড সৃষ্টি হয়ে যায়। এটাকেই বলা হয় বাডিং বা মুকুলোদ্গম। নট সো ইম্পর্টেন্ট, নামটা শুধু পড়লেই চলবে। অযৌন জনন কাকে বলে বলো তো? অযৌন জনন হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে। তোমরা তো স্পোর সব জায়গায় জানো। স্পোর মানে কি? যে ব্যাকটেরিয়া একটা কোষ, সেই কোষটার চারপাশে, ঠিক আছে, ব্যাকটেরিয়া একটা কোষ, সেই কোষটার চারপাশে যদি একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, একটা প্রতিরক্ষামূলক লেয়ার তৈরি হয়ে যাবে, যাতে প্রতিকূল পরিবেশে সে নিজেকে বাঁচাতে পারে। তাহলে প্রতিকূল পরিবেশে একটা কোষের চারপাশে যখন এরকম একটা লেয়ার তৈরি হয়ে থাকে, তখনই সেটাকে আমরা বলি স্পোর। এই স্পোরটা অঙ্কুরিত হয়ে নতুন ব্যাকটেরিয়া হতে পারবে। তাহলে এটা হচ্ছে অযৌন জনন। যেহেতু কোনো গ্যামেট সৃষ্টি হচ্ছে না, তাই এটাকে আমি কি বলবো? অযৌন জনন। আচ্ছা, যেহেতু বিনিময় হচ্ছে না। এখন যদি এই স্পোরটা তোমার হচ্ছে ফ্লাজেলা যুক্ত হয়, এরকম ফ্লাজেলা থাকে, ঠিক আছে, জুস্পোর টাইপের হয়, তখন তাকে তুমি বলবা গনিডিয়া। আর এই স্পোরটা যদি ভেতরে থাকে, ভেতরে আবদ্ধ থাকে, তখনই তাকে তুমি বলবে এন্ডোস্পোর। শুধু নাম পড়লে হবে। তাহলে দেখো, গনিডিয়া কি? যদি জুস্পোর থাকে বা ফ্লাজেলা থাকে, তখনই সেটাকে তুমি বলবা গনিডিয়া। আর যদি ভেতরের দিকে আবদ্ধ থাকে, তখন তাকে তুমি বলবে এন্ডোস্পোর। এখন আসো ভাইয়া, যৌন জননটা পড়তে হবে, যে ভাই যৌন জনন কি কি ভাবে ঘটে। নাম পড়ে রাখো আগে, কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন। তোমার বইতে নাই, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রান্সপোজিশন। তাহলে ভাইয়া, ট্রান্সপোজিশন জিনিসটা আসলে কি, এটা আমরা একটু বুঝে আসি চলো। ট্রান্সপোজিশন জিনিসটা আসলে কি? ঠিক আছে, ট্রান্সপোজিশন জিনিসটা কি? ঠিক আছে, ট্রান্সপোজিশন, তাহলে ব্যাকটেরিয়ার জেনেটিক্সে আমরা তিন চারটা জিনিস মেইনলি দেখতে পাই: ট্রান্সফরমেশন, ট্রান্সপোজিশন, ট্রান্সডাকশন। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা একটু শিখে ফেলবো। ওকে, আচ্ছা, প্রথমেই আসো যে ভাইয়া, ট্রান্সপোজিশন কি? ট্রান্সপোজিশন হচ্ছে, দেখো, পতে মনে রাখবা প্লাজমিড। দেখো, ট্রান্সপোজিশন পি আছে, প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়ার এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড। ঠিক আছে, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্লাজমিড, তাই না? আচ্ছা, তাহলে ট্রান্সপোজিশনের ক্ষেত্রে কি হয় বলো? ট্রান্সপোজিশনের ক্ষেত্রে কি হয়, যে এই ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে, সেই ব্যাকটেরিয়ার ডিএনএ এর পার্ট যদি তুমি প্লাজমিডের সাথে যুক্ত করো, অথবা প্লাজমিডেরটা যদি ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে যুক্ত করো, ঠিক আছে, সেটাকেই বলা হয় ট্রান্সপোজিশন। জিনিসটা খেয়াল করো, তোমাকে বলতে বলি জিনিসটা। এই যে দেখো, তুমি যদি এখান থেকে ব্যাকটেরিয়া একটা অংশ কেটে প্লাজমিডে লাগাই দাও, অথবা প্লাজমিডের একটা অংশ কেটে ব্যাকটেরিয়াল ডিএনএ তে লাগাই দাও, এটাকেই তুমি বলবা ট্রান্সপোজিশন। মানে ট্রান্সপোজিশন এই প্রসেসটার সাথে কে জড়িত? এই প্রসেসটার সাথে শুধুমাত্র প্লাজমিড জড়িত। এই যে আমি তোমাকে জিনিসটা বলি, তুমি কি করলা, এই এখানকার যে অংশ, একটা খন্ড
ডিএনএ কেটে তুমি এই প্লাজমিডের সাথে লাগাই দিলা, একটা পার্ট মুভ করে প্লাজমিডের সাথে লাগাই দিলা, এটাকে তুমি বলবা ট্রান্সপোজিশন। বুঝতে পারছো? যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোম একটা জিনিস প্লাজমিড, অথবা উল্টাও করতে পারো যে ভাই প্লাজমিডের একটা পার্ট কেটে ডিএনএ এর সাথে লাগাই দিলাম। ঠিক আছে? তাহলে প্লাজমিডের সাথে বা ব্যাকটেরিয়ার এই ক্রোমোজোমের সাথে যে আদান প্রদান সেটাকে বলবো হচ্ছে ট্রান্সপোজিশন। তার মানে ট্রান্সপোজিশনে কার ভূমিকা আছে বলো তো? ট্রান্সপোজিশনে ভূমিকা আছে হচ্ছে তোমার প্লাজমিডের সাথে, মানে ট্রান্সপোজিশন হওয়ার জন্য প্লাজমিড থাকতেই হবে। ওকে, আচ্ছা তারপরে যাও, যেটা আমাদের বইতে আছে সেটা আমরা এখন পড়ি যে ভাইয়া কনজুগেশন কাকে বলা হয়। কনজুগেশন হচ্ছে, দেখো এই যেটা হচ্ছে সেক্স পিলি, এটা কি বলো? সেক্স পিলি এক ধরনের প্রোটিন দিয়ে নির্মিত, প্রোটিনটার নাম কি? প্রোলিন নামক একটা প্রোটিন থাকে, তাই না বলো? তাহলে এই যে সেক্স পিলি দিয়ে দেখো দুইটা ব্যাকটেরিয়া কি করছে, দুইজন দুইজনের মধ্যে অ্যাটাচ হয়েছে, দুইজন দুইজনের মধ্যে কি হয়েছে দেখো, অ্যাটাচ হয়েছে। ঠিক আছে, অ্যাটাচ হয়েছে, এটাকে আমরা বলতেছি মেটিং ব্রিজ। অ্যাটাচ হওয়ার পরে দেখো দুইজনের মধ্যে একটা কনজুগেশন নালী তৈরি হয়েছে, এবং এই কনজুগেশন নালী তৈরি হওয়ার পরে দেখো শুধুমাত্র কোন অংশটা গেছে, শুধুমাত্র প্লাজমিড ট্রান্সফার হবে। এই জিনিসটা সবাই খেয়াল করো, শুধুমাত্র কি ট্রান্সমিট হবে? শুধুমাত্র প্লাজমিড ট্রান্সমিট হবে। ঠিক আছে, আর কিছু না, কিন্তু শুধুমাত্র কি ট্রান্সমিট হবে? শুধুমাত্র প্লাজমিড ট্রান্সমিট হবে। এই যে খেয়াল করো, দেখো প্লাজমিডের একটা অংশ গিয়ে নিচে গিয়ে আরেকটা নতুন প্লাজমিড তৈরি করে ফেলছে। ঠিক আছে, তাহলে দেখো কনজুগেশনের মাধ্যমে আমরা সেক্স পিলির মাধ্যমে দুইটা ব্যাকটেরিয়া অ্যাড হবে, শুধুমাত্র প্লাজমিড একটা থেকে আরেকটাই হবে। দেখো এখানকার প্লাজমিডের একটা পার্ট ভেঙে গিয়ে আরেকটা পার্টে গিয়ে নতুন একটা প্লাজমিড তৈরি করছে, 4 নম্বর ধাপের মধ্যে, খেয়াল করে রাখো। ঠিক আছে, দেখছো? হ্যাঁ, সব ব্যাকটেরিয়া এই জন্যই তো কনজুগেশন কনজুগেশন কেন করে? এমন দুইটা ব্যাকটেরিয়া কনজুগেশন করে যার একটার মধ্যে প্লাজমিড আছে আর একটার মধ্যে প্লাজমিড নাই। এই প্লাজমিড লাভের উদ্দেশ্যেই তারা কনজুগেশন করে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? প্লাজমিড লাভের উদ্দেশ্যেই তারা কনজুগেশন করে, ব্যাকটেরিয়াতে প্লাজমিড নাই থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ প্লাজমিড দ্বিস্তরী কেন রে ভাই? এটা কি বললা তুমি? এটা আমারে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি সব ছিমার্কা কথাবার্তা বলো তোমরা? প্লাজমিড দ্বিস্তরী কেন হবে ভাই? প্লাজমিড দ্বিস্তরী বৃত্তাকার ডিএনএ, দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড হচ্ছে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ, দুইটা সূত্র মিলে গোল হইছে। তাহলে এখানে রিপ্রোডাকশন কিভাবে হইলো? তোমরা ভালো, রিপ্রোডাকশন মানে কি শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি? রিপ্রোডাকশন মানে হচ্ছে তোমার নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হওয়া। দেখো এই নাম্বার 2 তে কোনো প্লাজমিড ছিল না, এই কনজুগেশনের মাধ্যমে নাম্বার 2 একটা প্লাজমিড লাভ করলো। কি করলো বলো তো? কনজুগেশনের মাধ্যমে নাম্বার 2 একটা প্লাজমিড লাভ করলো। বুঝতে পারছো? তাহলে এই প্লাজমিড লাভ করাটা, তার মধ্যে একটা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হলো না? তাহলে প্রজননের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব করা। আমি কি সবাইকে ক্লিয়ার করতে পারছি? তাহলে কনজুগেশনের মাধ্যমে শুধু, এই যে একজন জিজ্ঞেস করছে, দেখো কি, খেয়াল করো, তোমার ক্লাসটা খেয়াল করো না কেন? কনজুগেশনে শুধু প্লাজমিডের চেঞ্জ হয়, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কি কোথাও অংশগ্রহণ করছে? বলো, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম কি কোথাও অংশগ্রহণ করছে? কোথাও ব্যাকটেরিয়ার ক্রোমোজোম অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র প্লাজমিড অংশগ্রহণ করছে। এই যে শুধুমাত্র প্লাজমিড অংশগ্রহণ করাটাকেই আমরা বলি হচ্ছে তোমার কনজুগেশন। ট্রান্সপোজিশনে প্লাজমিড ক্রোমোজোম দুইজনের মধ্যে একটা পার্টের আদান প্রদান হয়েছিল, আর কনজুগেশনের সময় শুধুমাত্র কি বলে, এই হচ্ছে এই প্লাজমিডটা চেঞ্জ হয়ে চলে যায়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে কনজুগেশন নিশ্চয়ই তোমরা বুঝে ফেলছো, কনজুগেশনের সময় কোনো মিউটেশন হয় না। ভেরি গুড, তাহলে এটা আমরা সুন্দর করে বুঝে ফেলছি। আচ্ছা এখন চলে আসো, ঠিক আছে এখন চলে আসো, কনজুগেশন তাহলে আমরা সুন্দর করে বুঝে ফেলছি। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে ট্রান্স, দেখো ট্রান্সফরমেশন। ঠিক আছে, ট্রান্সফরমেশন পড়ে ফেলবো আমরা এখন। ট্রান্সফরমেশন মানে কি? দ্য অ্যাবিলিটি অফ দ্য ব্যাকটেরিয়া টু টেক নেক্সট ডিএনএ, মানে হচ্ছে একটা ব্যাকটেরিয়া যখন বাইরে থেকে একটা ন্যাংটা ডিএনএ নিয়ে নেবে। বুঝাইতে পারছি বিষয়টা? কাপড় চোপড় ছাড়া একটা নেংটু পুটুস ডিএনএ কে সে বাইরে থেকে নিয়ে নিবে, বুঝছো? এই যে বাইরে থেকে একটা নেংটু পুটুস ডিএনএ কে সে নিয়ে নিবে, এটাকেই বলা হবে ট্রান্সফরমেশন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো বলো তো? ট্রান্সফরমেশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবা। ওকে,
তা ট্রান্সফরমেশনে কি হবে দেখো তো, ট্রান্সফরমেশন এফ দিয়ে মনে রাখবা, ফ্রেশ এনভায়রনমেন্টাল ডিএনএ। ঠিক আছে, ফ্রেশ এনভায়রনমেন্টাল ডিএনএ ট্রান্সফরমেশন মানে হচ্ছে, এই যে তুমি এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো যে এখানে তোমাকে আমি দেখাই, এই কালার, নীল কালারটা দিয়ে দেখাই, এই যে দেখো, এই যে দেখো, এই যে ডিএনএটা কোথায় ছিল, এই ডিএনএটা বাইরে এরকম নিংটু পুটুস হয়ে ঘুরতেছিল। ঠিক আছে, এটা নিংটু পুটুস হয়ে বাইরে ঘুরতেছিল, ব্যাকটেরিয়া কি করলো, বাইরে থেকে এই নিংটুপুটুস ডিএনএ কে নিজের মধ্যে নিয়ে নিল, যে এরকম নিংটুপুটুস হয়ে আর কতক্ষণ ঘুরবি, আমার কাছে চলে আসো। ঠিক আছে, তাহলে এই যে বাইরে থেকে তুমি যখন একটা দেখো ট্রান্সফরমেশন, এফ দিয়ে মনে রাখবে, এফ হচ্ছে মনে রাখবা ফ্রেশ এনভায়রনমেন্টাল ডিএনএ, বাইরে থেকে তুমি বাইরের এনভায়রনমেন্টের একটা ফ্রেশ ডিএনএ কে তুমি যখন ব্যাকটেরিয়া নিজের মধ্যে নিয়ে নেয়, এটাকেই বলা হয়, কি বলো, ট্রান্সফরমেশন। ঠিক আছে, শাহিন বলছে ভাইয়া ডিএনএ কি করে, নিংটুপুটুস ডিএনএ বাইরে কি করে, এটা আমি কেমনে জানবো ভাই? ধরো ধরো একটা কোষের মধ্যেও ঢুকছে, সাইটোপ্লাজমে ডিএনএটা ঘুরতেছে, এনভায়রনমেন্ট থেকে নিতেই পারে। ঠিক আছে, ওয়াইজুর বলছে ভাইয়া, বলে যে ব্যাকটেরিয়া বলে যে আহো ভাতিজা আহো। ভেরি গুড, ওয়াইজুর ধরে ফেলছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রান্সফরমেশন। আর কি কোনো ক্লিয়ার আছে? খাদিজা বলছে বাইরে কোথা থেকে আসে, ভাইয়া বাইরে কোথা থেকে আসে সেটা তো আমি বলতে পারবো না। এনভায়রনমেন্টে বলা যায় যে, ধরো ব্যাকটেরিয়া একটা কোষ দেহের মধ্যে প্রবেশ করছে, তার মধ্যে সাইটোপ্লাজমের ডিএনএ ঘুরে বেড়ায় না, সেই ডিএনএ থেকে নিতে পারে। বোঝা নাই? এমন তো না যে হচ্ছে বাতাসের মধ্যে ডিএনএ ঘুরে বেড়াইতেছে। এনভায়রনমেন্টাল ডিএনএ বলতে বোঝাইছে ও যখন কোন একটা পোষকের মধ্যে ঢুকতেছে অথবা কোন একটা জীবিত কোষের মধ্যে ঢুকতেছে, সেখানকার চারপাশের পরিবেশ থেকে সে নিচ্ছে, এমন না যে আমাদের প্রকৃতি থেকে একটা ডিএনএ নিয়ে যাচ্ছে। ক্লিয়ার হইছে? ওকে, তাহলে এটা আমরা সবাই বুঝে ফেলছি। ওকে, তাহলে ট্রান্সফরমেশন মানে বাইরে থেকে, আমি এভাবে মনে রাখতাম, বাইরে থেকে নিংটুপুটুস ডিএনএ এনে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে নিয়ে নেওয়া, এটাকেই বলা হয় তোমার ট্রান্সফরমেশন। ভেরি গুড, এবার চলে যাও পরেরটা। ট্রান্সডাকশন কি জিনিস? ট্রান্সডাকশন হচ্ছে, তোমরা লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র নিশ্চয়ই পড়ছো, পড়ছো না? আমরা কি বলে এর মধ্যে পাইছো না, ওই যে ভাইরাসের মধ্যে আমরা পড়ছিলাম যে ভাই লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র, পড়ছিলাম না? তাহলে লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র, ঠিক আছে, এই যে দেখো, যদি কোনো ভাইরাসের ডিএনএ এসে, ট্রান্সডাকশন কথাটার মানে কি, যে যদি কোনো ডিএনএ এসে, আমরা একটু পরে পড়বোই এটা, বুঝছো, সেখানে আমরা ডিটেলস না বলি, যদি এরকম হয় যে আমি কি করলাম, যে ভাইরাসের ডিএনএটা ভেতরে ঢুকলো, দেখো ভাইরাসের ডিএনএ ঢুকতে হবে, ভাইরাসের ডিএনএটা ভেতরে ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএ কে ধ্বংস করে দিতে পারে, আবার ভাইরাসের ডিএনএটা ভেতরে ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে অ্যাটাচ হয়ে যেতে পারে। তাহলে ওই যে ব্যাকটেরিয়া থেকে যে লাইটিক ব্যাকটেরিয়ার ডিএনএ এসে যখন, কি বলে, ভাইরাসের ডিএনএ এসে যখন ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সংযুক্ত হয় অথবা ব্যাকটেরিয়ার ডিএনএ কে ধ্বংস করে দেয়, এই প্রক্রিয়াটাকেই আমরা বলি হচ্ছে লাইটিক আর লাইসোজেনিক চক্র। এই লাইটিক আর লাইসোজেনিকটাই হচ্ছে ট্রান্সডাকশন। সবাই কি ক্লিয়ার? আমরা ভাইরাস পড়ার সময় কিন্তু এটাই অলরেডি বুঝে ফেলবো, ঠিক আছে, সো প্যারা নিও না। ওকে, তাহলে এটা আমরা সুন্দর করে কিন্তু বুঝে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরীক্ষার জন্য আমাদের কি লাগবে? এটা পরীক্ষার জন্য আমাদের শুধু একটা জিনিস পড়তে হবে, এখান থেকে কি পড়তে হবে বলো, যে এই ট্রান্সডাকশন কি ডেফিনেশনটা, ট্রান্সফরমেশন কি ডেফিনেশনটা, তারপরে কনজুগেশন কি ডেফিনেশনটা, বুঝতে পারছো? মেডিকেলের পরীক্ষা এটা কিভাবে আসবে? ঠিক আছে, মেডিকেলের পরীক্ষা এটা কিভাবে আসবে? ঠিক আছে, মেডিকেলের পরীক্ষা এটা কিভাবে আসবে? মেডিকেলের পরীক্ষা এটা হচ্ছে কিভাবে আসবে, হচ্ছে মেডিকেলের পরীক্ষা আসবে, নিচের কোনটি, দেখো মেডিকেল পরীক্ষায় সিম্পল এই কোশ্চেনটা আসবে যে নিচের কোনটি তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি নয়। তাহলে এখান থেকে কোশ্চেনটা এভাবে আসবে, নিচের কোনটি ব্যাকটেরিয়ার যৌন জনন পদ্ধতি নয়, বা নিচের কোনটি ব্যাকটেরিয়ার অযৌন পদ্ধতি নয়, বা নিচের কোনটি ব্যাকটেরিয়ার অঙ্গজ জনন পদ্ধতি, বুঝছো? অথবা পরীক্ষা আসবে ট্রান্সফরমেশন কি, ডিউতে রিটেনে আসতে পারে ট্রান্সফরমেশন কি, ট্রান্সডাকশন কি, কনজুগেশন নালীপথে কিভাবে হয়, ঠিক আছে। সো এইগুলা তোমরা একটু সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে, মেইনলি কিওয়ার্ড গুলা ভালো করে পড়ে ফেলবা। ওকে, তাহলে আমরা এটা সুন্দর করে কিন্তু ব্যাকটেরিয়ার যৌন জননটা বুঝে ফেলছি। হ্যাঁ, এখন আসো ব্যাকটেরিয়া থেকে আমরা যেটা বলতে পারবো,
সামান্তা বলছে ভাইয়া ব্যয় যৌন জননে কি সংখ্যা বৃদ্ধি হয় না? সামান্তা তোমার কনসেপ্ট পুরাটাই ভুল। যৌন জননের উদ্দেশ্য শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি নয়। সংখ্যা বৃদ্ধি যদি উদ্দেশ্য হতোই তাহলে ব্যাকটেরিয়া দ্বিবিভাজনের মাধ্যমে কয়েক মিনিটে কয়েক লক্ষ ব্যাকটেরিয়া তৈরি করে ফেলতে পারে, যেটা যৌন জননে পসিবল না। যৌন জননের প্রধান উদ্দেশ্য হচ্ছে এদের মধ্যে নতুন বৈশিষ্ট্যের সূচনা করা। উদ্ভিদ বিজ্ঞানে তোমরা এটা পড়বা, নতুন বৈশিষ্ট্যের সূচনা করা। ঠিক আছে, মুস্তফা বলছে এক্সাম্পল লাগবে, এক্সাম্পল গুলো খুব একটা দরকার না। নতুন বৈশিষ্ট্যের সূচনা করা যাতে সে পরিবর্তিত পরিস্থিতির সাথে টিকে যেতে পারে, এটাই পড়া। ঠিক আছে, ভেরি গুড। কনক বলছে ভাইয়া পানির মতো ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, এখন চলে আসো পরীক্ষায় আসলে আসবে কি। ঠিক আছে না, অন্তিকা তোমার বই অনুসারে বলবা, তোমার বইতে 3টা আছে, 3টাই বলবা। ওকে, আচ্ছা, ব্যাকটেরিয়ার উপকারিতা মনে রাখবা, পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন আসবে, লিখে রাখো টিএম, মানে টানা মুখস্থ। ব্যাকটেরিয়ার ভাইরাস থেকে আসলে কোশ্চেনই আসবে হচ্ছে উপকারিতা আর অপকারিতা থেকে, কোনো মাফ নাই, টিএম টানা মুখস্থ। আমি কি বোঝাতে পারছি সবাইকে? যেমন চিকিৎসা ক্ষেত্রটা খুব একটা ইম্পর্টেন্ট না, খুব একটা আসে নাই, তাও পরে রাখবা। যেমন অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় কোনটা থেকে, পলিমিক্সিন তৈরি করা হয় কোনটা থেকে। ঠিক আছে, বাট ঠিক আছে, এই যে কৃষি ক্ষেত্র, এটা 100% দিয়ে রাখো। কৃষিক্ষেত্র যে পারবে না, যে ভুইলা যাবে, স্পেশালি নাইট্রোজেন সংবন্ধন করে, ঠিক আছে, স্পেশালি নাইট্রোজেন সংবন্ধন করে যেটা, এটা তুমি যদি না পারো, স্পেশালি এইভাবে আমি গুনে গুনে পড়তাম তোমার সময়, যে অ্যাজোটোব্যাক্টর 1, 2 সিউডোমোনাস, 3 ক্লস্ট্রিডিয়াম, 1, 2, 3, 3টা নাম পড়তে হবে যারা মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। কেন? এখান থেকে কোশ্চেন আসবে সত্য মিথ্যা। নিচের কোনটি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন না? নুরুল আলম হোসেন বলছো যৌন জনকা নতুন বৈশিষ্ট্য হয় না, যৌন জনন ছাড়া নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। তবে একটা উপায় আছে যৌন জনন ছাড়া, সেটা হচ্ছে ডিএনএ মিউটেশনের মাধ্যমে, তাছাড়া পসিবল না। তাহলে খেয়াল করো, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে আমি আবার বলি, নিচের কোনটি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে না, এটা এমসিকিউতে এভাবে আসবে। সো 1, 2, 3 এভাবে মুখস্থ করবা, যে রিডিং পড়বা তাকে ত্রস ত্রস করে পিটাবো, বোঝো নাই? বেদ দিয়ে ত্রস ত্রস করে পিটায় একদম ফুলাই ফেলবো। সো এটা কেউ ভুল করবা না, নাইট্রোজেন সংবন্ধন যেন ভুল না হয়। আর যদি তোমাকে বলে ভাইয়া উদ্ভিদের মূলে কোনটার মাধ্যমে করে, তাহলে অ্যান্সার হবে একটা, শুধুমাত্র রাইজোবিয়াম। ক্লিয়ার সবাই? শুধুমাত্র রাইজোবিয়াম। এই যে দেখো, দেখছো যে তোমরা যেটা পরীক্ষায় যেটা আসে সেটার দিকে তোমাদের চোখ যায় না, চোখ গেছে ভাইয়া নাইট্রিফাইং কি, নাইট্রিফাইং কি, এটা জীবনে পরীক্ষায় আসবে না, তাও বলে দেই নাইট্রিফাইং কি। নাইট্রিফাইং হচ্ছে যারা নাইট্রেটে কনভার্ট করে, বুঝাইতে পারছি? অ্যামোনিয়াকে যারা নাইট্রেটে কনভার্ট করে সেটাকেই বলা হয় নাইট্রিফাইং, কারণ উদ্ভিদ নাইট্রেট হিসেবে আয়নটাকে গ্রহণ করতে পারে, বুঝাইতে পারছি? তাহলে এইগুলো হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারপরে আসো, তাহলে এটা 100% দিয়ে রাখছো সবাই। এটা ভুল করলে কি করব, সবার কি মনে থাকবে? তো ভুল করলে 3টা বাড়ি, কারণ 3টা উদাহরণ আছে, 3টা ত্রস ত্রস বাড়ি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো ভিটামিন কি কি তৈরি করে। ভিটামিন বি, ভিটামিন কে, ফোলিক অ্যাসিড, ফোলিক অ্যাসিড, সাথে ভিটামিন বি 12টাও লিখে রাখো, ভিটামিন বি 12, ফোলিক অ্যাসিড এবং বায়োটিন। বায়োটিন কি এখনই জিজ্ঞেস করবা? ভাইয়া বায়োটিন হচ্ছে, বায়োটিন হচ্ছে কি বলে, এক ধরনের কি বলে, ভিটামিনের মতো এক ধরনের উপাদান যেটা আমাদের পুষ্টি যোগায়। ঠিক আছে, ফোলিক অ্যাসিড কোথায় থাকে ভাই? ফোলিক অ্যাসিড, ভিটামিন বি 12 সবগুলোই অন্ত্রে থাকে, এগুলো অন্ত্রের ব্যাকটেরিয়া গুলা তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে এটাও কিন্তু পরীক্ষায় আসছে। এবার আসো ভাই, রোগের নাম। তোমরা না ডাক্তার হতে চাবা, ডাক্তার হওয়া মানে কি বলো? রোগ সম্পর্কে জানতে হবে। তাহলে রোগ নিয়ে পড়াশোনা, প্রতিটা রোগের বৈশিষ্ট্য পড়তে হবে, কেমনে হয়, কোথায় হয়, বোঝো নাই? কোন রোগে কোথায় টিপ দিতে হয়, কোন রোগে কোথায় ধরতে হয়, তাই না? তাহলে এই জিনিসগুলো তোমাকে সুন্দর করে পড়তে হবে। ফলিক অ্যাসিডের সংকেত কি করবি মনময়? মনময় ভাই, তুই ফলিক অ্যাসিডের সংকেত কি করবি? মেডিকেলের পরীক্ষায় লিখবি ভাই? তুই আমাকে ইনবক্স করিস ভাই, তোকে আমি ফলিক অ্যাসিডের সংকেত, গাঠনিক সংকেত সহ পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার চলে আসো যে যক্ষা, তাহলে তোমাকে কি করতে হবে? রোগের নাম পড়তে হবে, তাই না?
তাহলে রোগের নাম এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন কি আসবে আমি বলে দেই। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ঠিক আছে, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? প্রত্যেক বছর মেডিকেলে একটা কোশ্চেন আসে। ঠিক আছে, প্রত্যেক বছর মেডিকেলে একটা কোশ্চেন আসবেই। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, আসবেই একটা ফিক্সড করা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি বলবো সবগুলাই মুখস্থ করা ভালো, তবে সবসময় মনে রাখবা মেডিকেলে কমন গুলা আসে, যেমন যক্ষা, টাইফয়েড। টাইফয়েড মেডিকেলে সবচেয়ে বেশি বার আসছে, স্যালমোনেলা টাইফি। যক্ষা, টাইফয়েড, তারপরে হচ্ছে ডিপথেরিয়া, সিফিলিস আর গনোরিয়া, এগুলো বেশি আসছে, এ পর্যন্ত বেশি আসছে। বাট আমি সাজেস্ট করব ভাইয়ারা এখান থেকে কোনো রিস্ক নিবা না। এই যে তোমাকে যে ব্যাকটেরিয়ার যৌন জনন পড়াইলাম, ব্যাকটেরিয়ার প্রকারভেদ পড়াইলাম, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 10%। বাট এই যে বৈজ্ঞানিক নামগুলা বা এই যে রোগের নাম এবং কোন ব্যাকটেরিয়া দ্বারা কোন রোগ হয়, এটা আসার সম্ভাবনা হচ্ছে 90%। বুঝতে পারছো? মনে রাখার কোনো উপায় নাই। মেডিকেলে এগুলো এত ছন্দ হলে পড়বে, মেডিকেলে এইসব হাজার হাজার জিনিস পড়তে হবে। এগুলো মনে রাখার কোনো উপায় নাই, একটাই উপায়, দেখবা নামের সাথে কিছুটা বৈজ্ঞানিক নামের মিল আছে, সেটা দেখে তুমি মনে করতে পারো। ঠিক আছে, কিন্তু আমি বারবার বলতেছি তুমি যে ব্যাকটেরিয়ার প্রকারভেদ, ব্যাকটেরিয়ার প্রজনন, এগুলো নিয়ে মাথা ঘামায়ও না, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 10%। বাট এই উপকারিতা বা অপকারিতা থেকে আসার সম্ভাবনা 99%। আমি সবাইকে বোঝাতে পারছি? এবার আসো, আর যাদের ইচ্ছা ডিউতে, আমি ডিউ এর কথা বলে দেই, মনে রাখবা প্রাণীর নামগুলা মেডিকেলে আসে, আর ডিউতে সব উদ্ভিদের নাম আসে। ডিউ এর কোশ্চেন ব্যাংক খেয়াল করবা, দেখবা এই যে গমের তুন্ড রোগ, টমেটোর ক্যাঙ্কার, লেবুর ক্যাঙ্কার, আলুর স্ক্যাব, সবগুলা ডিউতে আসছে। ঠিক আছে, সবগুলা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা না তোমার ভাই এই বইটাকে ছক, তোমাদের বইতে এরকম একটা ছক দেওয়াই আছে তো, একদম পুরাপুরি মানুষের রোগের জন্য একটা পয়েন্ট করা আছে, ছক দেওয়া নাই, মানুষের রোগ নামে একটা পয়েন্ট করা আছে, মানুষের রোগ আর উদ্ভিদের রোগ, সেটা দেখে সুন্দর করে পড়ে নেবা। ঠিক আছে, মৃন্ময় বলছে ভাই আপনার কোনো রোগ হয় নাই ভাইয়া। মৃন্ময় আমার তো হয় নাই ভাই, তবে আমার মনে হচ্ছে মৃন্ময়ের মনে হয় এই যে সিফিলিস বা গনোরিয়া হয়েছে। বুঝছো, মন্ময়ের মনে হয় সিফিলিস বা গনোরিয়া হয়ে গেছে। তাহলে বলো তো, তাহলে মন্ময়ের যদি সিফিলিস বা গনোরিয়া হয় তাহলে এটা কোন ধরনের রোগ বলো তো? এটাই মেডিকেলের বিগত বছরের কোশ্চেন। এটা ব্যাকটেরিয়া ঘটিত নাকি ভাইরাস ঘটিত? বলো, ব্যাকটেরিয়া ঘটিত না ভাইরাস ঘটিত? ভেরি গুড, তাহলে মন্ময় তুমি এটা কিন্তু এখন মুখস্থ করে রাখো পরীক্ষার জন্য। ঠিক আছে, ভেরি গুড। এই দেখো পোলাপাইন অস্থির, মনময় তুমি তো ফেমাস হয়ে গেলা। ঠিক আছে, তুমি তো ফেমাস হয়ে গেলা ভাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা মৃন্ময়কে কিন্তু ভাইরাল করে দিছি। আচ্ছা, এবার চলে আসো, তাহলে এটা কিন্তু মনে রাখবা, আমি আবার বলতেছি ডিইউ, ডিইউতে সবগুলো আসবে। ওকে, এখন চলে আসো, কোন অণুজীব নাইট্রোজেন সংবন্ধন করে? এটার অ্যান্সারটা দিয়ে ফেলো দেখি, এই যে মেডিকেলের বিগত বছরের কোশ্চেন। আচ্ছা, তাহলে কোনটা নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম? এই যে দেখছো, এখনই বললাম আর এখনই ছিমার ক্যান্সার দেওয়া শুরু করে দিল। হ্যাঁ মিম, আমি পাবনাতে। ঠিক আছে, তৌসিফ যাবে, আমরা যেহেতু করছি তোমরাও পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। হ্যাঁ একটু চা পান করতেছি। ঠিক আছে, তোমাদের না দিয়েই পান করতেছি অনলাইনে, তোমাদের সবার জন্য আমি মানে এক চুমুক এক চুমুক করে চা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্সার কি হবে? সিউডোমোনাস। অ্যান্সার কি হবে বলো তো? সিউডোমোনাস। কোনটি নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম, তাহলে কি হবে? সিউডোমোনাস। ভেরি গুড। আচ্ছা, তাহলে ক্লাস শেষ না, এখন আমরা পড়বো হচ্ছে ভাইরাসের মধ্যে চলে যাব। কোথায় চলে যাব? ভাইরাসের মধ্যে। আচ্ছা বাচ্চারা, এখন ভাইরাস শুরু করতে করতে আমি তোমাদের একটা, এই যে তোমাকে এই যে দেখো প্রমাণ দেখাই, যে চ্যাপ্টারটা থেকে দেখছো কোশ্চেন কোথা থেকে সবচেয়ে বেশি আসে, খেয়াল করছো? সবচেয়ে বেশি কোশ্চেন আসে অর্থনৈতিক গুরুত্ব থেকে। ঠিক আছে, আর বাকিগুলো আসে কই থেকে জান? আমি বলেই দেই, এখানে বৈশিষ্ট্য থেকে, এখানে বলেই দেই।
বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য, ম্যাক্সিমাম কোশ্চেন ভাইরাসের বৈশিষ্ট্য। আর ভাইরাসের বৈশিষ্ট্যের সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, প্রকারভেদ। ব্যাকটেরিয়ার প্রকারভেদ থেকে কোশ্চেন নাই, কিন্তু ভাইরাসের প্রকারভেদ থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আমরা ভাইরাস শুরু করব। এই যে ভাইরাস, তাই না? বলো, আমরা তো ভাইরাস বলতে এটাই চিনি, তাই না? মনে আছে সবার? আমি সবাইকে একটা 5 মিনিটের ব্রেক দিলাম, ঠিক আছে? তাহলে যারা যারা চা কফি যাবা, যারা যারা মূত্র বিসর্জন করবা, তারা তারা যেতে পারো, ঠিক আছে? ওকে, চা কফি খেয়ে আসো, ওকে? আচ্ছা, আর মাঝখানে তোমাদের যাদের এইসব কিছু কোশ্চেন, সেগুলো আমি একটু বলে ফেলি। হ্যাঁ, 3 ইডিয়টস এর ভাইরাস। ভাই আমার কি মেসেজ দেয়া যেত? মেসেজ যাইতো, হ্যাঁ, ভীরু সাহস্রে বুদ্ধে, ঠিক আছে। তন্ময়, তোমার কোন কোশ্চেনটা দেখি নাই? আচ্ছা, একে একে বলি এখন। ভাই এক্সাম কবে হতে পারে? মনে হচ্ছে ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারির ফার্স্ট অথবা জানুয়ারির লাস্ট। ভাইয়া আমার খুব লাগছে, লাগছে আবার কি রে ভাই? ভাইরাস ব্যাকটেরিয়া অপকারিতার মধ্যেই তো রোগগুলা পড়লা ভাইয়া। মূলের নডিউল কি? মূলের সামনের যে পার্ট অংশটা থাকে সেটাকেই বলা হয় মূলের নডিউল। বর্ষা, তোমার নাম বলে ফেলছি তো। ভাইয়া জিপিএ কম হলে কি করবা? জিপিএ যদি কম হয়, আমি সাজেস্ট করব যাদের জিপিএ ধরো 4.7 এর নিচে, বুঝছো, বাদের জিপিএ ধরো 4.7 না 4.8, ধরো যাদের জিপিএ 4.8 এর নিচে, আমি তাদের সাজেস্ট করব তারা ভার্সিটির জন্য করে ফেলবা। আরে মন্ময়, আরে আমরা ভাই ব্রাদার, তার মধ্যে এরকম লজ্জা শরমের কিছু আছে মন্ময়? বলো, ভাই ব্রাদারের মধ্যে এসব কোনো প্যারা নাই, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার কোশ্চেন পান নাই? হ্যাঁ পাইছি। গলা ব্যথা জ্বর কিছু নাই। প্রিয়াঙ্কা, তোমাকে আমি শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি বলি যেটা বলতেছিলাম, হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, যে যাদের হচ্ছে আহ গ্লটিস আর এপিগ্লটিস, এপিগ্লটিসের নাম শুনছি, গ্লটিস বলতে কি বোঝায় ভাইয়া? হয়তো ভুল আছে হয়তো। যাদের হচ্ছে একটু বেশি জিপিএ কম, তারা ভার্সিটির জন্য ভালো করে প্রিপারেশন নিও, ওকে? আচ্ছা, এটা একটা ফ্যাক্ট। 4.9 হলে সমস্যা নাই, 4.8 এর নিচে চলে গেলে একটু সমস্যা, বুঝছো? 9.60 হলেও তো সমস্যা ভাইয়া, সমস্যা। তবে সুবিধা হচ্ছে কি জানো, যে ভার্সিটির বায়োলজি আর মেডিকেলের বায়োলজি সেম, বরং মেডিকেলের জন্য বায়োলজি পড়লে ভার্সিটির বায়োলজি পানি মনে হবে তোমার কাছে, বুঝছো? মেডিকেলের জন্য বায়োলজি পড়লে ভার্সিটির বায়োলজি হচ্ছে পানি। ক্যালকুলেশনের জন্য কোনো এক্সট্রা পেজ দিবে না, কোনো এক্সট্রা পেজ দিবে না। বোটুলিজম কি? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া দ্বারা যখন একটা বিষক্রিয়া তৈরি হয় সেটাকে বলা হয় বোটুলিজম। যারা সেকেন্ড টাইমার দিবে, ইমপ্রুভমেন্ট দিছে, ইমপ্রুভমেন্ট দিলে ইমপ্রুভমেন্টের কাহিনী আছে ভাই। যারা হচ্ছে সব সাবজেক্ট দেয়, মানে নতুন করে সব এক্সাম দেয়, তাদের ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন নাম্বার থাকে, রোল নাম্বার থাকে, সো তারা 5 মার্ক কাটা খাবে না। কিন্তু যারা একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট ইমপ্রুভমেন্ট দিবে, তাদের 5 নম্বর কাটা যাবে। ভার্সিটিতে রিটেন আসুক মার্জিয়া, বাট বায়োলজির রিটেন আসে সেটা এমসিকিউ এর মতোই আসে, শর্ট কোশ্চেন। ওরে আল্লাহ, বৃষ্টির পানিতে কোন ভাইরাস থাকে আল্লাহ জানে ভাই, জানি না। আবিষ্কারকারী নাম ও সাল খুব একটা ইম্পর্টেন্ট না, যেগুলো শুধু বিগত বছরে আসছে সেগুলো পড়বা। শাওন, তুমি ভার্সিটির জন্য ভালো করে প্রিপারেশন নাও। জুবায়ের, তোমার নাম বলে কি হবে জুবায়ের? বিনতি, তোমার নাম বললে কি হবে যে বিনতি? বলো। ভার্সিটিতে কি ম্যাথের বদলে বায়োলজি অ্যান্সার করার অপশন থাকে? আসলে তা না, তোমার ফোর্থ সাবজেক্ট যা থাকবে তার বদলে তুমি ইংলিশ বা বাংলা অ্যান্সার করতে পারবা। অবশ্যই তোমাদের সব শেষ হয়ে যাবে। ভাইয়া ব্যাকটেরিয়ার অপকারিতা, ভাই ব্যাকটেরিয়ার অপকারিতার মধ্যেই তো তুমি পড়লা যে ব্যাকটেরিয়ার অপকারিতাই তো হচ্ছে রোগ সৃষ্টি। এই রোগ সৃষ্টিটাই ভালো করে পড়ো ভাইয়া। আর মেডিকেলে ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ কাউন্ট হয়। আমি পাবনার কোথায় আছি? পাবলা গারদের কাছাকাছি আছি। মিম, তোমার নাম তো বলছি। ইলমা, তুমি হচ্ছে ইলমা না কি লিখছো নাম? হ্যাঁ, ইলমি মনে হয়। ইলমি, তুমি ভার্সিটিতে ট্রাই করো। এত এত 9.83 হলে সাদিয়া চেষ্টা করতে পারো, বাস অনেক ভালো করে চেষ্টা করতে হবে। সুইটি, হ্যাঁ তোমার কোশ্চেন দেখা যায়। বেশি হলেও কিছু করার নাই, রিটেন হলে ভালো, যারা ভালো স্টুডেন্ট তারা সবাই চান্স পাবে, কারণ রিটেনে আন্দাজ দেওয়া যায় না। সব পাবলিক ভার্সিটিতে রিটেন নাই তো। জাহাঙ্গীরনগর রিটেন নাই, রাজশাহী ভার্সিটিতে রিটেন নাই, খুলনা ভার্সিটিতে রিটেন নাই, চিটাগং চিটাগং ভার্সিটিতেও রিটেন নাই।
শুধু ঢাকা ভার্সিটিতে আছে, আর কোথায় নতুন মনে হয় আরো কয়েকটা চালু করছে। নিউক্লিয়েড হচ্ছে ভাইয়া ডিএনএ যে অবস্থানে থাকে তাকে নিউক্লিয়েড বলে। ডিএ ম্যাথের বদলে ইংলিশ অ্যান্সার করলে কোন সাবজেক্ট পাবো না? মেবি তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পাবা না, ঠিক আছে, ম্যাথ রিলেটেড সাবজেক্ট গুলো পাবা না। না, ফার্স্ট চ্যাপ্টার সব নামশাল লাগবে না, যেগুলো বিগত বছর আসছে সেগুলো পড়বা। মানে মেডিকেলের ক্ষেত্রে তোমার হচ্ছে, মেডিকেলের ক্ষেত্রে হচ্ছে গোল্ডেন সিলভার কোনো এ প্লাস নাই, জিপিএ 5 মানে এ প্লাস, বুঝছো? ওরে বাবা রে, এত কোশ্চেন আমি আর পারতেছি না ভাই। হাজির, পাবলিক মেডিকেলে হইতেই হবে, হবে না কেন? 7 মার্কস কাটা যাবে। মেডিকেলে আসতে পারবা না এমন না, তোমাকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক ওরা সবাই যদি 12 ঘন্টা পড়ে তোমার 18 ঘন্টা পড়া উচিত, বুঝছো, যেহেতু 7 মার্কস কাটা যাবে। লাস্টে একটা জিনিস বলে আমরা আবার পড়া শুরু করব, ঠিক আছে? একটা জিনিস বলা শুরু করব। আমার তো বলছো ভাইয়া 9.90, সমস্যা হবে না, বাট ওই যে বললে মেডিকেলে আমি, তোমরা একটা কোশ্চেন বারবার করতেছো, আমি বারবার একটা কোশ্চেন বলি ভাইয়া শোনো, মেডিকেলে 1-2 এর জন্য চান্স পায় না, সো এটা একটা ফ্যাক্ট। ওকে, পাবলিক মেডিকেল এখন মনে হয়, আমি লাস্ট ইয়ারে 34টার মতো জানতাম, এখন মনে হয় আরো বেড়ে গেছে, বুঝছো, আমি এক্স্যাক্টলি মনে নাই, এই 34-36 এরকম হবে হয়তো। ইয়েস, রিথি, এত কোশ্চেন আসলে আর পড়া পসিবল হচ্ছে না। আর্ম ফোর্সেস এর মেডিকেল আলাদা হয়, কোশ্চেন আলাদা হয়। জুবায়ের, ঠিক আছে, আমার সাথে মেডিকেলে এসে দেখা করো, ওকে? মাহিন প্লিজ বলছো কেন? ফোর্থ সাবজেক্ট বায়ো হলে কোনো প্রবলেম নাই, আমার নিজেরই ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়ো। ওকে, টাইম শেষ, তাহলে চলো, আমি জাস্ট 1 মিনিট এখন একটু মিউট করব, তারপর তার মধ্যে শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে বাচ্চারা আই এম ব্যাক, চলো আবার শুরু করি। তাহলে আহ, তাহলে ভাইরাস ভিরু সাহস্রাবুদ্ধে, তাই না? বলো, ভাইরাসের মধ্যে চলে যাই, যে ভাইরাসের শনাক্তকারী বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে খেয়াল করো, ভাইরাসের কি কি বৈশিষ্ট্য আছে। এক, ভাইরাস অকোষীয়। কেন ভাইরাস অকোষীয় ভাইয়া এবং অতি আণুবীক্ষণিক? কারণ ভাইরাসের কোষের স্ট্রাকচার যেসব থাকা উচিত সবগুলো থাকেই না। একটা ভাইরাসের চারপাশে হয় একটা প্রোটিন আবরণ থাকে, ঠিক আছে, ক্যাপসিড বলা হয় যেটাকে, আর ভেতরে শুধু একটা ডিএনএ বা আরএনএ থাকে, আর কিছুই থাকে না, ঠিক আছে? কোনো কোনো অঙ্গাণু, সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর কিছুই থাকে না। সো কোষের যা যা থাকা উচিত এগুলো কিছুই থাকে না, তাই ভাইরাসকে আমরা অকোষীয় বলি। এবং স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। স্বাধীনভাবে প্রজননক্ষম নয় কেন বলছে ভাইয়া? ভাইরাস নিজে নিজে পোষক দেহ ছাড়া কখনোই, ভাইরাস পোষক দেহ ছাড়া কখনো বাঁচতেও পারে না, আবার পোষক দেহ ছাড়া সে প্রজননও করতে পারে না। তাই ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। যে পরজীবীর বাঁচার জন্যে সব সময় পোষকের দরকার হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তাহলে কোষের বাইরে যেহেতু ভাইরাস একটা দূষিত একটা কণার মতো থাকে, একটা ধূলিকণার মতো থাকে, তাই এটাকে কি করা যায় না বলো তো? যে এটাকে, তাই ধূলিকণাকে যা যা করা যাবে, কেলাসিত করা যাবে, সেন্ট্রিফিউজ করা যাবে, ব্যাপন করা যাবে, সাসপেনশন করা যাবে, তলানীকরণ করা যাবে, তাই না? সব করা যাবে, কারণ ও একটা কণার মতো আচরণ করে, তাই না? মানে মনেই হয় না ওর মধ্যে জীবের কোনো বৈশিষ্ট্য আছে। যতক্ষণ না কোনো একটা কোষের মধ্যে ঢুকতেছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো জীবীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে না। আচ্ছা,
এবং ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিক কাজ করে না। আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাই, এটা কি খাওয়া উচিত? যেমন জিম্যাক্স খাই, জ্বর হলেই কি জিম্যাক্স খাওয়া উচিত আমাদের, বলো তো? জ্বর হলেই কি জিম্যাক্স খাওয়া উচিত? খাওয়া উচিত না, কারণ অ্যান্টিবায়োটিক তো ভাইরাসকে চিনতেই পারে না, অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার উপরে। তাহলে আমরা শুধু শুধু অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো লাভ আছে? কোনোই লাভ নাই। ঠিক আছে, আচ্ছা। তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য থেকে কি কোশ্চেন আসবে ভাইয়া? আবার বলি, সত্য মিথ্যা কোশ্চেন আসবে। নিচের কোনটি ভাইরাস সম্পর্কে সত্য, নিচের কোনটি ভাইরাস সম্পর্কে মিথ্যা, এই টাইপের কোশ্চেন আসবে, এবং এটা নিয়ে কিন্তু কনফিউজ করে ফেলবে তোমাকে। ভালো করে পড়ো। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, ভাইরাস যে জীব, তাই না? ভাইরাস ইজ, একটা কথা আছে না, ভাইরাস ইজ এ ভাইরাস, তাই না? যে ভাইরাস জীবও না জড়ও না। কেন? কারণ ভাইরাসের মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্য আছে, আবার কিছু জড় বৈশিষ্ট্য আছে, তাই না? তাহলে ভাইরাসের মধ্যে জীবীয় বৈশিষ্ট্য কি কি আছে বলো? যে ভাইরাস যখন একটা পোষকের মধ্যে যায় তখন সে সংখ্যা বৃদ্ধি করে। আবার ভাইরাস যখন এর মধ্যে একটা ডিএনএ বা আরএনএ থাকে, আবার ভাইরাস হচ্ছে পরজীবী, মানে অন্য একটা কোষের মধ্যে গিয়ে বংশবৃদ্ধি করে এবং মিউটেশন করতে পারে। হোয়াট ইজ মিউটেশন? লিখে রাখো, ডিএনএ এর গঠনে স্থায়ী পরিবর্তন, ডিএনএ এর গঠনে স্থায়ী পরিবর্তন, ডিএনএ এর গঠনে স্থায়ী পরিবর্তন। যেমন বলি, বাংলাদেশে যে করোনা ভাইরাস আসছে, সে অলরেডি কয়েক লক্ষবার মিউটেশন করছে, জানো? বাংলাদেশে অলরেডি কত, আমার এক্সাক্ট খেয়াল নাই কত লক্ষবার জানি মিউটেশন করে ফেলছে। বুঝতে পারছো? তাহলে ঠিক আছে, তাহলে ইফতি বলছে ভাই করোনাতে অ্যাজিথ্রোমাইসিন দেয় কেন? এই জন্যই তো বললাম করোনাতে অ্যাজিথ্রোমাইসিন তো দেওয়া উচিত না, এটা তো করোনার জন্য তো কোনো ড্রাগসই নাই, করোনার জন্য কিন্তু কোনো ড্রাগসই নাই। ঠিক আছে, সো এগুলো সবই হচ্ছে মানে অ্যাপ্লিকেশন আর কি, বলতে পারো যে সব দিক দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন করে দেখা হয়। ঠিক আছে, প্রথমে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হতো, এখন কিন্তু আর অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয় না। তাহলে মিউটেশন মানে কি? ডিএনএ এর স্থায়ী পরিবর্তন যদি হয় সেটাকে আমরা বলবো, ঠিক আছে, মিউটেশন। আচ্ছা, হ্যাঁ তৌসিফ বলতে পারো। সেন্ট্রিফিউজ কি? আরে ভাই, ব্লাড চ্যাপ্টারে পড়ো নাই? সেন্ট্রিফিউজ করলে কি হয়? প্রতি মিনিটে 3000 বার ঘুরে, তখন নিচে রক্তকণিকা গুলো তলানি পড়ে যায়, এটাকেই তো বলা হয় সেন্ট্রিফিউজ। ভুলে গেছে পাপ্পু? এটা তুমি কি বললা পাপ্পু? মুগদা সরকারি মেডিকেল, মুগদা এখন 4 নম্বর মেডিকেল হয়ে যাচ্ছে, কি বলো তুমি এটা? হ্যাঁ, মুগদা ঢাকার মধ্যে না, এখন সবাই মুগদাতে চলে আসে, ঢাকার বাইরে কে যেতে চায়? এবার চলে আসো ভাইরাসের প্রকারভেদ। 100% দিয়ে রাখো, ভাইরাসের প্রকারভেদ আসবে 100%। এটা বোঝার কিছু নাই, কিন্তু পরীক্ষায় আসবেই। ঠিক আছে, তামান তন্ময় তোমার কমেন্ট পড়ছি, দেখো খেয়াল করো। সবচেয়ে বেশি আসে হচ্ছে গোলাকার ভাইরাস। আমি এটা করতাম, বুঝছো, গোলাকারটা যেহেতু মনে থাকে না, আর পরীক্ষায় গোলাকার দিয়েই কনফিউজ করে ফেলে, তাই আমি গোলাকারটাই ভালো করে মনে রাখতাম। যে গোলাকার থাকে 4টা: পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু। ঠিক আছে, পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু, এরা হচ্ছে গোলাকার। ঠিক আছে, আর এর সাথে কনফিউজড হয়ে যাবে কোনটা তোমার বলো? ডিম্বাকার। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ডিম্বাকার ভাইরাস, ডিম্বাকার আর গোলাকার কিন্তু এক না। আর আরেকটা পরীক্ষায় আসে ভ্যাকসিনিয়া ভাইরাস, এই যে ঘনক্ষেত্রাকার ভাইরাস বা পাউরুটির মতো ভাইরাস, কি? হারপিস আর ভ্যাকসিনিয়া, এটা কিন্তু পরীক্ষায় আসছে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে পড়বা সবাই, এমনি কোশ্চেন আসবে। তারপর দেখো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, তাই না? এটাও তো খুবই খুবই ইম্পর্টেন্ট। যে যে সকল ভাইরাসে ডিএনএ থাকে, যেমন নর্মালি সকল প্রাণী ভাইরাস হয় ডিএনএ ভাইরাস, আর সকল উদ্ভিদ ভাইরাস হয় আরএনএ ভাইরাস, বাট ব্যতিক্রম গুলাই পরীক্ষায় আসে। যেমন ফুলকপির মোজাইক ভাইরাস, ফুলকপির মোজাইক ভাইরাস, সে একটা উদ্ভিদ, ঠিক আছে, সে একটা উদ্ভিদ, কিন্তু এটা একটা ডিএনএ ভাইরাস, বুঝছো? তাহলে দেখো ভ্যাকসিনিয়া, তারপরে হচ্ছে টি2 ভাইরাস, টিআইভি ভাইরাস, অ্যাডিনোহার্পিস ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস। ঠিক আছে, ভ্যারিওলা, তাহলে এরা সবাই কি বলো? ডিএনএ ভাইরাস, তাই না? আরএনএ ভাইরাসের মধ্যে কি কি আছে? টিএমবি, দেখো কমন গুলো, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, এরা সবাই আরএনএ ভাইরাস। তোমরা একটা কাজ করো, মেডিট্রিক্সের মধ্যে ছন্দ আছে, ঠিক আছে? যাদের ছন্দ পছন্দ তারা ম্যাট্রিক্স থেকে ছন্দ পড়তে পারো। আমি নর্মালি নিজে পার্সোনালি ছন্দ পড়ি না, তাই আমি ছন্দ পড়াইও না। ঠিক আছে, সো যাদের পছন্দ হবে ছন্দ দিয়ে মুখস্থ করতে চাও, কারণ আমার কাছে মনে হয় এত এত ছন্দ, যে ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ দরকার। সো যাদের ছন্দ পছন্দ হয় তারা ছন্দ দেখতে পারো, ম্যাট্রিক্সের মধ্যে অনেক দেওয়া আছে।
ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, করোনাও একটা আরএনএ ভাইরাস, কিন্তু মানুষকে আক্রমণ করে। সো ব্যতিক্রম গুলোই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য, এটা সুন্দর করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বা। যেটা একটা দণ্ডাকার, কোনটা গোলাকার থাকে। এদের আরএনএ কোড থাকে, এদের ডিএনএ কোড থাকে। এটা আরএনএ একসূত্রক থাকে, এটা দ্বিসূত্রক থাকে। এই যে এনভেলপ থাকে না, এখানে এনভেলপ থাকে। ডিএনএ ভাইরাসে নরমালি এনভেলপ থাকে। আচ্ছা, তাহলে এই যে দেখো, তোমাকে এই পোল কোশ্চেনটা আমি আর দিব না, তোমাকে আমি বলি কোশ্চেন ব্যাংক কিভাবে প্র্যাকটিস করতে হবে। এইচআইভি কখনো উদ্ভিদে হয় না রে বাপ, অনিকা। এইচআইভি কখনো উদ্ভিদে হয় না, এটা ব্যতিক্রম। আচ্ছা, এটা কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা? তুমি প্রত্যেকটা কোশ্চেন ব্যাংক যখন সলভ করবা, তখন আমি এভাবে সলভ করতাম যে একটা কোশ্চেন মানে 4টা এমসিকিউ। সবাই কি বুঝতে পারছো? একটা কোশ্চেন মানে 4টা এমসিকিউ। কিভাবে কোশ্চেন ব্যাংক সলভ করবা? তোমরা করো কি, অ্যানসার বসায় দাও ভ্যারিওলা। এভাবে এভাবে অ্যানসার সলভ করলে, এভাবে তুমি যদি অ্যানসার কোশ্চেন ব্যাংক সলভ করো, তোমার কোনো লাভ নাই। তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনটা কিভাবে আসে। এভাবে করবা আগে। এ নম্বর অ্যান্সার হবে না কেন? মামস কোন ভাইরাস? মামস একটা আরএনএ ভাইরাস। তাহলে দেখো একসাথে অনেক কোশ্চেন আছে। তারপরে তোমাকে আমি বললাম যে ভ্যারিওলা এটা একটা ডিএনএ ভাইরাস, র্যাবিস এটা একটা আরএনএ ভাইরাস, পোলিও এটা একটা আরএনএ ভাইরাস। এই যে ভাই প্রত্যেকটা কোশ্চেন, এ কেন অ্যান্সার নয়, বি কেন অ্যান্সার, সি কেন অ্যান্সার নয়, এইভাবে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। কেন? তোমরা বলো না ভাই বিগত বছর থেকে কোশ্চেন কি রিপিট হয়? বিগত বছর থেকে কোশ্চেন রিপিট হয় না, কিন্তু বিগত বছরের কোশ্চেন থেকে কোশ্চেন হয়। কিভাবে? যেমন আছে না, নিচের কোনটি ডিএনএ ভাইরাসের উদাহরণ? এই কোশ্চেনটাই মেডিকেল টিচাররা কি করবে, ঘুরাই দিবে। ঘুরাই দিয়ে বলবে কি জানো, এই দেখো নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়। নতুন কোশ্চেন হয়ে গেল না? নিচের কোনটি আরএনএ ভাইরাস নয়? একই অ্যান্সার, ভ্যারিওলা। কোশ্চেন ঘুরাই দিলাম আমি, নিউ কোশ্চেন। হাসিব এর অ্যান্সার তুমি একটু পরে পাবা। অবশ্যই ভাইরাসের জন্য দেহে রোগ প্রতিরোধের সৃষ্টি হয়, অবশ্যই। এটা তুমি ইমিউনিটি চ্যাপ্টার ভালো করে শিখবা, এবং লাস্টে আমি একটা করোনা ভাইরাস নিয়ে ভিডিও দেখাবো, সেখানেও শিখবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এই যে এইভাবে করে কোশ্চেন সলভ করতে হবে। ওকে ওকে। হ্যাঁ জেরিন, দেখো, হ্যাঁ, ছন্দের মাধ্যমে শুধু কোনগুলা পড়বা? আমি বলি, ছন্দের মাধ্যমে আমি শুধু কয়েকটা জিনিস পড়ছি লাইফে। সেটা হচ্ছে যে হাড্ডিগুলা, কয়েকটা হাড্ডি পড়ছিলাম ছন্দ দিয়ে। ওই যে কবজির হাড্ডি, পায়ের অস্থি, আর পড়ছিলাম হচ্ছে করোটিক স্নায়ু। তাছাড়া আর কোনোটাই ছন্দ দিয়ে পড়ি নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এভাবে সবাই মেডিকেল, তোমরা বলো না ভাই কিভাবে মেডিকেল আর ভার্সিটি একসাথে প্রিপারেশন নিব? প্রত্যেকটা ক্লাস শেষে, চ্যাপ্টার পড়া শেষে একই সাথে মেডিকেল প্লাস ভার্সিটির সব কোশ্চেন এভাবে সলভ করে ফেলবা, বাস শেষ। রাইহান, এক কথা কতবার বলতেছো রাইহান? ভার্সিটির জন্য প্রিপারেশন নাও, ভার্সিটির জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে রাইহান? 10 মার্ক কম মানে অনেক কম। আচ্ছা, এবার চলে যাও এই যে কিছু স্পেশাল জিনিস। ভাইয়া ভিরিয়ন কি? ভিরিয়ন হচ্ছে যে ভাইরাসের সংক্রমণ ক্ষম আছে। দেখো, সংক্রমণ ক্ষম ভাইরাস, যে ভাইরাস, ভিরিয়ন দন্তন্য, সংক্রমণ দন্তন্য, আমি এটা দিয়ে মনে রাখতাম। যে ভাইরাস সংক্রমণ করতে পারে তাকে বলবো ভিরিয়ন। তাহলে ভিরিয়নের উল্টাটাই হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। ভিরিয়নের উল্টাটাকে কি বলবো আমরা? নিউক্লিয় ক্যাপসিড। মানে যেটা সংক্রমণ ক্ষম নয়, সংক্রমণ ক্ষম নয়, যেটা সংক্রমণ ক্ষম নয় তাকেই আমরা বলবো হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। তাহলে ভিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষম, তার উল্টা হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। তাহলে ভিরয়েড কাকে বলবা? একটা ভাইরাসকে তুমি কি করে দিবা, একটা ভাইরাসের কাপড় চোপড় খুলে নিবা, তাহলে কি থাকবে? নগ্ন আরএনএ থাকবে। একটা আরএনএ ভাইরাসের কাপড় চোপড় যদি খুলে নাও, তাহলে সেটা নগ্ন থাকবে। তাহলে ভিরয়েড হচ্ছে একটা নগ্ন আরএনএ। প্রিয়ন কি ভাইয়া? ওই যে কাপড় চোপড়টা, শুধুমাত্র প্রোটিন যে অংশ, ভাইরাসের যে প্রোটিন অংশটা, সেটা যখন রোগ তৈরি করতে পারে, সেটাকেই আমরা বলবো হচ্ছে প্রিয়নস বা প্রোটিন অংশ। বুঝতে পারছো? প্রিয়নস বা প্রোটিন অংশ। তাহলে প্রিয়নস দ্বারা কি কি রোগ হয়? ম্যাট কাউ হয়, ভেড়ার স্ক্র্যাপি হয়, তাই না? এই প্রিয়নস দ্বারা যে রোগগুলো হয়, সেই উদাহরণগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এবার চলে আসো ভাইয়া, ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস কি? সেতু, তোমার পয়েন্ট তো ভালোই আছে, শুধু শুধু কেন বলতেছ? আমি তো বললামই 4.8 এর নিচে যারা আছে তারা চিন্তা করবা।
আচ্ছা, এবার হচ্ছে ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাসটা খুব ইন্টারেস্টিং। ইমার্জিং ভাইরাস হচ্ছে, খেয়াল করো, যে সকল ভাইরাস পোষক পরিবর্তন করে, যেমন এইচআইভি। এইচআইভি কাকে পছন্দ করতো জানো? বানরকে পছন্দ করতো। কাকে পছন্দ করতো? বানরকে পছন্দ করতো। ও কিন্তু মানুষকে চিনতই না। কি বুঝছো? ও কিন্তু মানুষকে চিনতই না। তো এখন মানুষ তো পাজির পাজি না। ইমার্জিং ভাইরাস শুধুমাত্র সংজ্ঞাটাই, উদাহরণটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। মানুষ কি করছে? এই এত কিছু রেখে মানুষ বানরের সাথে যৌন মিলন করছে। এখন কি হয়েছে? বানর থেকে বানর থেকে এই ভাইরাসটা এবার কোথায় চলে আসছে? মানুষের মধ্যে চলে আসছে। ঠিক আছে? এবং এই যে মানুষের মধ্যে যখন চলে আসলো, এখন এই এইচআইভি মানুষকে চেনা শুরু করলো। কি শুরু করলো? এখন মানুষকে কি শুরু করলো? এই মানুষ এখন এইচআইভি যখন মানুষের মধ্যে ঢুকলো, এইচআইভি ভাইরাস, তখন থেকে কি রে, মানুষের মধ্যে তো ভালোই তো লাগে, তাই না বলো? মানুষের মধ্যে ভালোই তো লাগে। কেন তোমরা জানো না এটা? সত্যি তো। ঠিক আছে? তাহলে বলে মানুষের মধ্যে ভালোই তো লাগে, ঠিক আছে। তখন এইচআইভি আস্তে আস্তে মানুষের মধ্যে কি করলো? মানুষকে পোষক হিসেবে ব্যবহার করলো। তাহলে যে ভাইরাস এই যে পোষকের পরিবর্তন করলো, মানে অনেক আগে সে একটা পোষকের মধ্যে ছিল, তারপর সময়ের পরিবর্তনের সাথে সাথে সে তার পোষক পরিবর্তন করে ফেলছে, এই ধরনের ভাইরাসকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস। ইমার্জ কথাটার মানে নতুন ভাবে প্রকাশিত ভাইরাস। একইভাবে সার্সের কথা যদি বলি, সার্স হচ্ছে শুকুরে ছিল। এখন এই চাইনিজরা যেহেতু শুকুরের মাংস খায়, শুকুর থেকে এটা মানুষের বডিতে স্থানান্তরিত হয়েছে। নাইল আর ইবোলা ভাইরাস স্পেশালি, এরা আফ্রিকা মহাদেশে কঙ্গো নদীর তীরে, কঙ্গো নদীর মধ্যে যেসব জলজ প্রাণী ছিল, সেই জলজ প্রাণীর মধ্যে থাকতো। সেই নদীর জলজ মাছ থেকে বা প্রাণী থেকে সেটা মানুষের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই এটাকে বলা হয় ইমার্জিং ভাইরাস। আমি কি সবাইকে বোঝাতে পারছি? তাহলে ইমার্জিং ভাইরাস কি সবাই ক্লিয়ার? ভেরি গুড। আব্দুল্লাহ অবশ্যই মেডিকেল ইফেক্ট করবে। ভেরি গুড। আচ্ছা, তাহলে খেয়াল করো, তার মানে হচ্ছে যে ইমার্জিং ভাইরাস হচ্ছে যখন একটা পোষক থেকে পরিবর্তন হয়ে আরেকটা পোষকের মধ্যে চলে আসে, তখনই সেটাকে আমরা বলবো ইমার্জিং ভাইরাস। ঠিক আছে? ওকে। সার্স কোভিড 2, এটাকেও তুমি ইমার্জিং ভাইরাস বলতে পারো। ঠিক আছে, বাট কোভিড-19 কে ইমার্জিং ভাইরাস বলা যায় না, কারণ কোভিড-19 আগে কোথাও ছিল না। করোনা আগে কোথাও ছিল না, বুঝছো? আগে কোনো পোষকদের মধ্যে ছিল না, এটা নতুন মিউটেশন করে হয়েছে। এবার চলে আসো আমরা ব্যাকটেরিওফাজ, টি2 ব্যাকটেরিওফাজকে পড়বো। ঠিক আছে? তাহলে টি2 ব্যাকটেরিওফাজের গঠন দেখো, এর একটা মস্তক থাকে, ভেতরে থাকে এই যে বংশগতীয় বস্তুর ডিএনএ থাকে, এবং এই যে দেখো ছোট্ট ছোট্ট স্পাইক প্রোটিন থাকে। এবং এখান থেকে কোশ্চেন, টি2 তে কয়টা জিন থাকে? 150টা জিন থাকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। টি2 তে 150টা জিন থাকে। ওকে, আচ্ছা। শাওন 4.75 হলে তুমি হিসাব করো, 25 দিয়ে আর 15 দিয়ে গুণ করো। আচ্ছা, হ্যাঁ, তোমার টেক্সট আসে রে ভাই। রাফি, ভার্সিটি প্রিপারেশন নাও। ভালো একটা কোশ্চেন ভাই। উন্মেষের এক্সামে কত পাওয়া সন্তোষজনক? উন্মেষের যদি 50-এর এক্সাম হয়, সর্বনিম্ন মার্কস হওয়া উচিত 40। যে 40-এর নিচে পাচ্ছ, তার মানে তুমি পড়াশোনাই করতেছো না। ঠিক আছে, তোমার পড়াশোনা আপ টু দা মার্কস হচ্ছে না। ঠিক আছে, সর্বনিম্ন 40, আর 45 পাওয়া খুবই ভালো, 45 প্লাস পাওয়া খুবই ভালো। আর যারা 100-র মধ্যে পরীক্ষা দিবা, তখন অবশ্যই 80 প্লাস পাওয়া ভালো। ঠিক আছে, 80 প্লাস পাওয়া ভালো। তানজিনা কি জিজ্ঞেস করছো? ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার পেয়ে গেছো তোমরা। ঠিক আছে, আচ্ছা। মেরিট কোনো ফ্যাক্ট না, বুঝতে পারছো? উন্মেষে মেরিট কোনো ফ্যাক্ট না, কোশ্চেন ভালো। ঠিক আছে, সবসময় মনে রাখবা যে সামি, ভার্সিটি প্রিপারেশন নাও। 100-তে বললামই, 100-তে 80 প্লাস পাওয়া ভালো, 80 প্লাস পাইতে হবে। আচ্ছা, এবার চলে আসো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। কতখানি পড়া উচিত?
খাওয়া দাওয়া গোসল 1 ঘন্টা রেস্ট 6 ঘন্টা ঘুম বাদে সবসময় পড়াশোনা করা উচিত। আচ্ছা চলে আসো এবার ভাইয়া লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র কাকে বলে? এই যে দেখো আমরা মনে আছে ট্রান্সডাকশনের কথা মনে ছিল না? সেই ট্রান্সডাকশনটাই হচ্ছে তোমার লাইটিক আর লাইসোজেনিক চক্র। দেখো কি হলো তাহলে, যে একটা ভাইরাস সুন্দর করে এই ব্যাকটেরিয়াকে জড়াই ধরলো, তারপর ভাইরাস শুধুমাত্র ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাই দিল। ডিএনএটা এখন কি করলো দেখো, ব্যাকটেরিয়ার যে ডিএনএ তাকে লাইসিস করে দিল। ব্যাকটেরিয়া ডিএনএ কে কি করলো? লাইসিস করে দিল বা ভেঙে ফেললো। এই লাইসিস করে দেওয়া বা ভেঙে ফেলতেছে জন্য বলা হয় লাইটিক চক্র। তারপর সেখান থেকে ডিএনএ রেপ্লিকেশন করে আবার নতুন করে অনেক দেখো নতুন ভাইরাস তৈরি হয়ে বের হয়ে গেল। তাহলে এগুলোকে ফাজ কেন বলা হয়? কারণ এটা দেখো একটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমকে ব্যবহার করে পুরাটাই ধ্বংস করে ফেলতেছে, এটা বলে লাইটিক। তার লাইটিকে কি হবে বলো তো? লাইটিকে ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভেঙে ফেলবে। লাইসোজেনিক চক্র কাকে বলে? এই যে দেখো ভাঙবো না, ব্যাকটেরিয়ার ডিএনএ ভাইরাসের ডিএনএ এর সাথে সংযুক্ত হয়ে যাব। কখন সংযুক্ত হবে? ধরো ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভাঙার দরকার নাই, দেখতেছে ব্যাকটেরিয়ার ডিএনএ তো ভাঙার দরকার নাই, ব্যাকটেরিয়ার ডিএনএ কে আমি ব্যবহার করতে পারবো, তখন সে কি করবে? ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সংযুক্ত হয়ে লাইসোজেনিক চক্র তৈরি করবে। এই যে তারপর আস্তে আস্তে সেখান থেকে দেখো অসংখ্য ব্যাকটেরিয়া তৈরি করে ভাইরাস তৈরি করে বের হয়ে যাবে। তবে লাইটিকে ব্যাকটেরিয়ার ডিএনএ কে ভেঙে ফেলবো, আর লাইসোজেনিকে ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে সংযুক্ত হয়ে যাব। ঠিক আছে? লাইটিক আর লাইসোজেনের মধ্যে পার্থক্য সিকিউর মানে তোমার হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য একটু পড়ে রেখো। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে রেখো। আচ্ছা এবার চলে আসে ভাই, এই যে এখান থেকে পড়া শুরু, আসল পড়া হচ্ছে এখানে। তাহলে ভাইরাসের উদাহরণ হচ্ছে, ভাইরাসের প্রকারভেদ ছিল মোস্টলি ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে উপকারিতা অপকারিতা। কোন কোন ভ্যাকসিন তৈরি করা যায় ভাইরাস থেকেই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে ফেলবা। এবং এই যে রোগের নাম, যেমন অলরেডি বলি ডেঙ্গু হয় কোন ভাইরাস দিয়ে? ফ্লাভি দিয়ে। তারপরে হচ্ছে চিকুনগুনিয়া হয় তো চিকুনগুনিয়া দিয়ে। বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু টাইপ কোনটা আসে? তোমার বইতে একটা ছক আছে, সেই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে গুটি বসন্ত কোনটা দিয়ে হয়? ভ্যারিওলা দিয়ে হয়। যেমন আমি হাম মনে রাখতাম, হাম সবসময় পরীক্ষায় আসে, তো আমি হাম মনে রাখতাম একটা সিরিয়াল দিয়ে, হাম রুবি হ্যাঁ। ঠিক আছে, হাম রুবি হ্যাঁ, একটা হিন্দি সিরিয়াল ছিল আমাদের সময়, এটা দিয়ে মনে রাখতাম হাম রুবি হ্যাঁ, মানে হাম রুবিওলা দিয়ে হয়। ঠিক আছে, বাট আমি সাজেস্ট করব ভাই, তোমার বইতে যে ছকটা আছে এটা খুব ভালো করবা, টানা মুখস্থ করবা, এখান থেকে 100% কোশ্চেন এখান থেকেই আসবে। ভাইরাসের রোগ ব্যাকটেরিয়ার রোগ এখান থেকেই কোশ্চেন আসবে। এবার চলে আসো ভাইয়া, হেপাটাইটিস কাকে বলে? হেপাটাইটিস হচ্ছে ভাইরাসে যখন ইনফেকশন হয়, প্রদাহ কথাটার মানে কি, কি বলে, ভাইরাস দ্বারা যখন তোমার লিভার বা যকৃতে ইনফেকশন হয়, লিভার বা যকৃতে ইনফেকশন হয় তাকে আমরা বলবো ভাইরাল হেপাটাইটিস। এটা হেপাটাইটিস বি দ্বারাই সবচেয়ে কমনলি ঘটে। আর হেপাটাইটিস সি দ্বারা যেটা ঘটে সেটা ডেঞ্জারাস, এর জন্য এটাকে বলা হয় তুষের আগুন। কেন? হেপাটাইটিস সি ভাইরাসে কোনো লক্ষণ প্রকাশ পায় না, শুরুতে কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু এটা আস্তে আস্তে কি করে ফেলে? লিভার সিরোসিস বা লিভার ক্যান্সার, মানে লিভারকে পুরাটাই ধ্বংস করে ফেলে। বুঝতে পারছো? সো সি হচ্ছে খুবই ডেঞ্জারাস। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, কি বলতো, এবার চিকিৎসা ক্ষেত্রে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে সেটা কিসের জন্য দেওয়া হয়েছে মনে আছে? একটু দেখে নিবা, যে হেপাটাইটিস সি ভাইরাসের শনাক্তকরণ আবিষ্কার করার জন্য। বুঝছো, মানে হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা এটা শনাক্তকরণের জন্য একটা আবিষ্কার করছে, এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নাম মনে রেখো, আমার নাম ভুলে গেছি। ঠিক আছে, আচ্ছা। আর দেখো সবগুলো হেপাটাইটিসের কয়েক পাশে এ ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস, ই ভাইরাস, তাই না? আছে না? তোমাকে পড়তে হবে শুধু একটা, দেখো যে বি ভাইরাসটা শুধু ডিএনএ, বাকি সবাই কিন্তু আরএনএ, এটা একটু মনে রাখবা। হেপাটাইটিস বি ভাইরাসটা শুধু ডিএনএ ভাইরাস, বাকি সবগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস। এবার চলে আসো ভাইরাল হেপাটাইটিস হলে কি হয় ভাইয়া? এই যে দেখো জ্বর থাকবে যেহেতু ইনফেকশন হয়েছে, খাদ্য অরুচি, বমি, যাদের জন্ডিস হয়েছে ভালো বুঝে এটা। এবং টেস্ট করতে হবে একটা, টেস্ট কি টেস্ট করতে হবে দেখো? রক্তে বিলিরুবিনের মাত্রার জন্য। কিসের জন্য টেস্ট করতে হবে? রক্তে বিলিরুবিনের মাত্রার জন্য টেস্ট করতে হবে। ঠিক আছে, রক্তে বিলিরুবিনের মাত্রা টেস্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই যে বিলিরুবিনের মাত্রার জন্য একটা টেস্ট করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি দেখো
এই বিলিরুবিন টেস্ট করা হয়, আর একটা আছে এসজিপিটি। এসজিপিটি মানে কি? সিরাম গ্লুটামিক গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ। পাইরুভিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ। কারো কারো তেল থাকে, যে ভাই ফুল মিনিং বলে দেন মুখস্থ করব, তাদের যাদের তেল বেশি তাদের জন্য এটা লিখে দিলাম। যে রক্তে বিলিরুবিনের মাত্রা এবং এসজিপিটি টেস্ট করা হয়, এই দুটার মাধ্যমে নির্ণয় করা যায় সিরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্স অ্যামাইনেজ, এই টেস্টটার নাম। ঠিক আছে? আচ্ছা, আর কি করতে পারবা? আর হচ্ছে হেপাটাইটিস বি, এই যে সারফেস অ্যান্টিজেন। এইচবি মানে কি? এইচবি বলতে বোঝাইছে হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস। এস তে বোঝাইছে হচ্ছে সারফেস, আর এজি তে বোঝাইছে হচ্ছে অ্যান্টিজেন। এই টেস্টটাও খুব কমনলি করতে দেয়। তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের চারপাশে যে একটা অ্যান্টিজেন থাকে, সারফেসে যে অ্যান্টিজেন থাকে, তুমি তোমার ব্লাডে এই অ্যান্টিজেনটা পাওয়া যায় কিনা এটা দেখেও টেস্ট করা যাবে। তাহলে হেপাটাইটিস ভাইরাসের জন্য কি কি টেস্ট করা হয় মনে রাখবা? বিলিরুবিন, এসজিপিটি, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন বা এইচবিএস এজি। আর হেপাটাইটিস বি ভাইরাসের জন্য একটা ভ্যাকসিন দেওয়া যায়, তাই না? অনেকে নিয়েও ফেলছো, তাই না? বলো না, এইচজিপিটি এর ফুল ফর্ম কখনো ইম্পর্টেন্ট না। ঠিক আছে? তাহলে সেটার নাম কি? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। কি এটা বলো তো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ঠিক আছে? তিনটা দেওয়ার পরে অবশ্যই সমস্যা হবে। ডোজ চারটা, চারটাই দিতে হবে, কোনোটা বাদ রাখা যাবে না, চারটা ডোজই দিতে হবে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ঠিক আছে? আচ্ছা, প্রথম তিনটা 1 মাস পর পর এবং চতুর্থটা প্রথম ডোজ থেকে 1 বছর পরে দিতে হবে। আর 5 বছর পরে আবার বুস্টার ডোজও দেওয়া যায়। এবার চলে আসো ভাই, ডেঙ্গু জ্বর কার কারণে হয়? ফ্ল্যাভি ভাইরাসের কারণে হয়। ভাইয়া কেন শুধু মশকই বাহক হয়, তাই না? কারণ মেয়েরা পাজি হয়, তাই না? বলো, এটা দিয়ে মনে রাখবে, মেয়েরা পাজি হয়। কেন? কারণ প্রজননের সময় প্রজননের সময় মশকির রক্তের দরকার হয়, তাই মেয়ে মশা সব সময় কামড় দিয়ে রক্তটা নেয়। বুঝতে পারছো? কিন্তু ছেলে মশা কিন্তু মানুষের রক্ত খায় না, ছেলে মশা মধু খায়, আবর্জনা খায়, এসব খেয়ে বেড়ায়। ঠিক আছে? মেঘনা এখনই নিয়ে নাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মনে রাখবা। এখন চলে আসো সাধারণ ডেঙ্গু জ্বর কি হইতে পারে? স্বাভাবিক ডেঙ্গু জ্বর মানে ডেঙ্গু হয়েছে, কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে নাই, জ্বর আছে, প্রচন্ড পিঠে ব্যথা, কোমরে ব্যথা হয় এবং হাড্ডিতে ব্যথা হয়। এজন্য ডেঙ্গুর আরেকটা নাম হচ্ছে ব্রেক বোন ফিভার। ডেঙ্গু হলে তোমার পিঠে আর কোমরে, মেরুদণ্ডতে প্রচন্ড ব্যথা করবে, মনে হচ্ছে কেউ হাড্ডি ভেঙে দিচ্ছে, ব্রেক বোন ফিভার। আর ডেঙ্গুর কারণে যদি ব্লিডিং হয় সেই ডেঙ্গুটাকে বলি আমরা হিমোরেজিক ডেঙ্গু। আর ব্লিডিং বেশি হওয়ার কারণে কেউ যদি শকে চলে যায়, রক্ত কমে গেলে মানুষ শকে চলে যাবে না? শকে চলে যাওয়া মানে কি বলতো? গা হাত পা ঠান্ডা হয়ে যাবে, তারপরে তোমার পালস কমে যাবে, কিন্তু পালপিটেশন বেড়ে যাবে। ঠিক আছে? পালপিটেশন বেড়ে যাবে, তারপরে ব্লাড প্রেশার লো হয়ে যাবে। ঠিক আছে? এটাকে বলা হয় শকে চলে যাওয়া, মানে আর একটু পরেই মরে যাবে, এরকম একটা অবস্থা। তাহলে বেশি ব্লিডিং এর কারণে তাও যদি তুমি ডাক্তারের কাছে না নাও, তখন ডেঙ্গু শক সিনড্রোম হয়। তাহলে সাধারণ ডেঙ্গু, হিমোরোজিক ডেঙ্গু হচ্ছে যখন ব্লিডিং শুরু হবে, আর ব্লিডিং এর কারণে যদি শকে চলে যায় তাকে আমরা বলবো ডেঙ্গু শক সিনড্রোম, মানে ঠান্ডা হয়ে যাবে হাত পা, পালস কমে যাবে, ব্লাড প্রেশার হয়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, পালপিটেশন কমে যাবে। ঠিক আছে? চিকুনগুনিয়া খুবই কমনলি ঢাকায় এটা কিছু 2 বছর আগে খুবই দেখা দিয়েছিল। চিকুনগুনিয়া ভাইরাস হয়। চিকুনগুনিয়া হচ্ছে একটা তানজানিয়ান শব্দ। চিকুনগুনিয়া কথাটার মানে হচ্ছে মোচড়ানো, মানে তোমার পেটে, পিঠে, মাসেলে এমন ব্যথা হবে যে তুমি পেট ধরে খালি মোচড় পারবা। চিকুনগুনিয়া কিন্তু বাংলা শব্দ না যে ভাই চিকুন নাকি, না। চিকুনগুনিয়া একটা তানজানিয়ান ভাষার শব্দ, যার মানে হচ্ছে মোচড়ানো, মানে ব্যথায় সে মোচড়াবে। ঠিক আছে? আচ্ছা, এবং পেপে, রিং স্পট, মোজাইক রোগ কি দ্বারা হয়, এগুলো শুধু নাম পড়ে রাখবা। ঠিক আছে? তাহলে তোমরা এখান থেকে একটা এমসিকিউ দিয়ে ফেলো তো, যে ভাইরাসের সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলা হয়? এটাও কিন্তু মেডিকেলের বিগত বছরের কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি পড়া শেষ।
কিন্তু আমরা তোমাদের যে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস নিয়ে এখন একটু কথা বলবো। রিসেন্টলি খুবই হট টপিকস, ঠিক আছে, রিসেন্টলি খুবই হট টপিকস, তাই এটা আমরা নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে দেখো করোনা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়, তাই না? আমরা জানি এসব অলরেডি, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, তাই না? আচ্ছা, নিউক্লিও ক্যাপসিড হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্রথমেই তুমি বলো করোনা ভাইরাসের স্ট্রাকচার সম্পর্কে তোমাকে জানতে হবে, যে ভাই করোনা ভাইরাসের মধ্যে কি কি থাকে। এই যে দেখো, বলো করোনা ভাইরাস কোন টাইপের ভাইরাস, ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? করোনা ভাইরাস একটা কোশ্চেন থাকে সময়, ভেরি গুড ভেরি গুড, এই তো তোমরা তো অলরেডি জানো করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস, ভেরি গুড। আর কি থাকে করোনা ভাইরাসে বলো তো, আর কি থাকে করোনা ভাইরাসে? দেখো চারপাশে একটা প্রোটিনের লেয়ার থাকে, যেটাকে তোমরা ক্যাপসিড বলো, তাই না? প্রোটিনের একটা লেয়ার থাকে। তাহলে আরএনএ থাকলো, প্রোটিনের লেয়ার থাকলো, আর কি থাকলো? একটা এনভেলপ থাকলো বা বহিস্থ আবরণী থাকলো, তাই না? এবং বাইরে প্রোটিন স্পাইক থাকে, এবং এটাই তোমার মনে রাখবা সবাই, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। করোনা ভাইরাস আমাদের কোষে আক্রমণ করে, বলি না যে আমাদের নাকের মধ্যে ঢুকে, নাকের মধ্যে ঢুকে সেখানে আক্রমণ করে না। সে আক্রমণ করে কেন বলো তো? আক্রমণ করে কি দিয়ে? প্রোটিন স্পাইক দিয়ে। কি বলা হয় বলো তো? প্রোটিন স্পাইক দিয়ে, তাই না? প্রোটিন স্পাইক দিয়ে। না, লিপোপ্রোটিনের কোনো লেয়ার কেন থাকবে? ঠিক আছে, প্রোটিন স্পাইক দিয়ে থাকবে, হ্যাঁ। তাহলে প্রোটিন স্পাইক গুলো দেখো এমন করে আছে, মনে হচ্ছে যে রাজার মাথার মুকুট, তাই মনে হচ্ছে না? যেটা রাজার মাথার মুকুটের মতো মনে হচ্ছে না? যেহেতু দেখে মনে হচ্ছে রাজার মাথার মুকুটের উপরে যেরকম স্পাইক থাকে সেরকম স্পাইক থাকে, তাই এটাকে বলা হয় করোনা ভাইরাস। করোনা ভাইরাস, করোনা কথাটার মানে হচ্ছে মুকুট। করোনা কথাটার মানে কি বলতো? মুকুট। আখি জিজ্ঞেস করছে ভাইয়া করোনা কি গ্রাম পজিটিভ নাকি নেগেটিভ? আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এই এই কি বললা তুমি এটা, কি বললা তুমি এটা বলো? তুমি তো, তোমাকে তো থুতু দিয়ে দিব আমি একটা, আস্তাক ফিরুল্লাহ। যে ভাইরাস কখনো গ্রাম পজিটিভ নেগেটিভ হয়? ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ নেগেটিভ হয়, ঠিক আছে। আচ্ছা, এরকম আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ আমাকে কোশ্চেন করবা না কিন্তু, সি সি সি। আচ্ছা, এবার চলে আসো। তাহলে এটাই হচ্ছে প্রোটিন স্পাইক। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে করোনা ভাইরাস কি দিয়ে আক্রান্ত হয় বলো তো? করোনা ভাইরাস কি দিয়ে আক্রান্ত হয়? যে এই প্রোটিন স্পাইক দিয়ে সাধারণত আক্রান্ত হয়, বুঝতে পারছো? আচ্ছা, ভেরি গুড। এই তো আমরা একটা গর্জন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এবার চলে আসো, দেখো করোনা ভাইরাস গুলো কিভাবে হয়। এই যে স্পাইক গুলো দেখো কি সুন্দর দেখা যায়, এত সুন্দর জিনিস মানুষের শেষ করে ফেলতেছে। তাই তুমি যে এই হাঁচি দিলা, এই হাঁচির সাথে দেখো কি হলো, এই যে দেখো ড্রপলেটের সাথে করোনা ভাইরাসটা আরেকজনের বাড়িতে গিয়ে আরেকজনের বডিতে চলে গেল, ঠিক আছে। যাওয়ার পরে তোমার নাকের মধ্য দিয়ে যে মিউকাস, ট্রাকিয়ার মধ্যে যে মিউকাস, সেই মিউকাসের সাথেই দেখো রিসিপ্টরের সাথে গিয়ে বাইন্ড করে ফেললো। এই যে দেখো স্পাইক দিয়ে বাউন্ড করলো, বাইন্ড করে তোমার কোষের মধ্যে ঢুকে গেল, দেখছো? তোমার কোষের মধ্যে ঢুকে গেছে, দেখছো? কোষের মধ্যে ঢুকে গেছে। কোষের মধ্যে ঢুকে যাওয়ার পরে এখন সে তোমার নিউক্লিয়াসের মধ্যে যাবে। নিউক্লিয়াস থেকে সে কি করবে জানো? নিউক্লিয়াস থেকে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালকে বোঝার চেষ্টা করবে, যে তোমার জেনেটিক ম্যাটেরিয়ালটা কেমন, তোমার জিনের গঠন কেমন, তোমার রাইবোজোম কেমন, ঠিক আছে। এই জেনেটিক ম্যাটেরিয়াল থেকে তোমার জিনের গঠন, তোমার রাইবোজোম, এর থেকে তোমার সব ইনফরমেশন কালেক্ট করে ফেলবে। এত চালাকও, দেখছো? তোমার সব ইনফরমেশনকে সে কালেক্ট করে ফেলতেছে। আরে ভাই, বোঝানোর জন্য দুইটা ডিফারেন্ট কালার দিয়েছে রে ভাই। তাই তোমার তোমার বডির সব তথ্যই নিয়ে নিল, নিয়ে নিয়ে এবার সে কি করলো, সুন্দর করে নিজে নিজে দেখো বংশ বিস্তার করতেছে। এই যে দেখো তোমার কোষকে ভেঙে ফেলে, এই দেখো নিজে নিজে বংশ বিস্তার করে ফেললো। সবাইকে এই প্রসেসটা বুঝছো? দেখছো কিভাবে করে তোমার কোষের সাইটোপ্লাজম ভেঙে দেখো সুন্দর করে, এই যে দেখছো সুন্দর করে দেখো এইভাবে বংশ বিস্তার করে। আচ্ছা,
এবার চলে আসো করোনা ভাইরাস গুলো কি করবে, যখন না যে শ্বাসকষ্ট হয়ে করোনা ভাইরাসে মারা যায়। কেন মারা যায় শ্বাসকষ্ট হয়ে, যে খেয়াল করো, যে আমাদের ট্রাকিয়া থাকে, তারপর ব্রঙ্কাই থাকে, তারপরে ব্রঙ্কিওল থাকে। প্রতিরক্ষা ব্যবস্থা কি করে এবার দেখো, যখনই সে যে তোমার অ্যালভিওলাস, দেখো তোমার অ্যালভিওলাস থাকে, ঠিক আছে, অ্যালভিওলাস থাকে। এই যে দেখো অ্যালভিওলাসের মধ্যে একজন কোশ্চেন করছে ভাই লাংসে কেন থাকে, লাংসে থাকে, লাংসে অ্যাটাক কেন করে, কারণ এই স্পাইক প্রোটিন গুলা শুধুমাত্র লাংসের রিসিপ্টরের সাথে বাইন্ড করতে পারে, আর কোথাও বাইন্ড করতে পারে না, এই জন্য সে শ্বসন নালীতে শুধু আক্রান্ত করে, ঠিক আছে। তাহলে এই যে ক্যাপিলারিস মধ্যে আমরা নর্মাল এভাবে কাজ করে, তাই না, অ্যালভিওলাসের মধ্যে কিভাবে কাজ হয় দেখে রাখো, যেটা তো নর্মাল আমাদের অ্যালভিওলাসের ফাংশন। এবার দেখো প্রতিরক্ষার জন্যই তো তুমি মরবা, প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই তো মরবা, দেখো খেয়াল কর কিভাবে হয়। তাইলে ও যখন আস্তে আস্তে তোমার অ্যালভিওলাসে চলে যাবে, যেই তোমার অ্যালভিওলাসে যায় ইনফেকশন করবে, অ্যালভিওলাসে গিয়ে কি করবে বলো তো, ইনফেকশন করে ফেলবে তোমার অ্যালভিওলাসে গিয়ে, তাই না। তাহলে অ্যালভিওলাসে যখন ইনফেকশন করবে, ইনফেকশন হলে সেই জায়গায় কি হয় বাচ্চারা বলো তো, সেই জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, রক্ত জমা হয়, তারপরে সেখানে ওই যে সাদা সাদা পানির মতো সিরাম জমা হয়, তারপরে পুজ জমা হয়, এরকম জমা হয় না ইনফেকশন হলে সেই জায়গাতে। এটা তো আমরা সবাই জানি, ইনফেকশন এই জায়গাটা লাল হয়ে যায়, ব্যথা হয়ে যায় যেটা, এখানে তাহলে ইনফেকশন হলো। তোমার প্রতিরক্ষা ব্যবস্থায় যে খেয়াল করো, তোমার প্রতিরক্ষা ব্যবস্থা ওই করোনা ভাইরাসকে মারতে গিয়ে তোমার অ্যালভিওলাসকে নষ্ট করে ফেলতেছে, দেখো ইনফেকশনের কারণে, যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে কি হচ্ছে দেখো, এই যে দেখো অ্যালভিওলাসে পানি জমে গেল, দেখছো, অ্যালভিওলাসে সিরামের মতো করে পানি জমে গেছে, দেখছো, ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমিই বলো, ছোট্ট অ্যালভিওলাসের দেখো 70% পানি দিয়ে ভর্তি, এখন কি তোমার শ্বাস প্রশ্বাস ঠিকভাবে করতে পারবে, ঠিকভাবে কি হেল্প করতে পারবে, কখনোই, তখন কিন্তু আর সে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, তাই না, বলো, কখনোই কিন্তু সে নিতে পারবে না। তাহলে এইভাবে করে প্রত্যেকটা অ্যালভিওলাস আক্রান্ত হচ্ছে, খেয়াল করো, প্রত্যেকটা অ্যালভিওলাস আক্রান্ত হচ্ছে, দেখো প্রত্যেকটা অ্যালভিওলাস আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হয়ে হয়ে তোমার ফুসফুস দেখো কি অবস্থা, ফুসফুসের জায়গায় জায়গায় ক্ষতগ্রস্ত হয়ে গেছে। তাহলে এভাবে করে আস্তে আস্তে হঠাৎ করে সে মারা 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 যায়। আমরা যদিও তাকে কি করি জানো, তখন ভেন্টিলেশন সাপোর্ট দেই, এই যে শ্বাস নিতে কষ্ট হবে, বুকে প্রচন্ড ব্যথা হবে, কাফ হবে, ফ্যাটিগ হবে, এই যে দেখো, এই যে দেখো, এই যে আমরা ভেন্টিলেশন দিয়ে রাখতেছি, তাই না, বলো, ভেন্টিলেশন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি, এই যে কৃত্রিম ভাবে শ্বাস প্রশ্বাস চালায়, কিন্তু কেউ কেউ রিকভারি করে। একজন বলছে ভাই প্রতিরক্ষা ব্যবস্থাই আমাদের মেরে ফেলে, এটা কেমন কথা, শোনো, প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে 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 ওটাকে আবার রিকভারি করে ফেলে, এই রিকভারি করতে করতে কেউ বেঁচে যায়, রিকভারি করতে করতে কেউ মরে যায়, বুঝছো। এখন এই করোনা সমস্যাটা কি জানো, করোনা এক একজনের ক্ষেত্রে এক এক রকম করতেছে, এই জন্য কিছুই ফিক্সড বলা যায় না, কারো ক্ষেত্রে কোনো সমস্যাই করে না, কারো ক্ষেত্রে অনেক সমস্যা করে, কেউ কেউ মরে যাচ্ছে, কেউ কেউ একটুতেই সুস্থ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, সেটা দেহের প্রতিরক্ষার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, গরম পানি দিলে, একজন বলছে ভাই গরম পানি দিলে করোনা ভাইরাস মরে যায় কেন, আরে ভাই করোনা ভাইরাস বেশি টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি বাঁচতে পারে না। তাহলে গরম যখন প্রাইমারি লেভেলে তুমি যদি এরকম হয় যে তোমার ধরো মিউকাসের গলার মধ্যে আছে, সাকিব বলছে ভাই রিকভারি প্রসেসটা কেমনে হয়, ভাই এটা হচ্ছে ইমিউনিটি চ্যাপ্টারে তোমরা শিখবা, এটা একটা ভাস্ট জিনিস, এটা বোঝার মতো বয়স বুদ্ধি কোনোটাও তোমার হয় নাই, তুমি মেডিকেলে ভর্তি হওয়ার পরে এগুলো থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে ইনশাল্লাহ শিখে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখো গরম পানি দিলে একটা সুবিধা হচ্ছে, তুমি যখন প্রাইমারি লেভেলে যদি তোমার গলার মধ্যে আটকায় থাকে, প্রথমে তো গলায় থাকবে, তারপর আস্তে আস্তে ভেতরে ঢুকবে, তো প্রাইমারি লেভেলে হয়তো তুমি যদি শুরু থেকে গরম পানি রেগুলার খাও তাহলে সেটা হয়তো মরে যেতে পারে, ঠিক আছে, বাট ইটস নট ফিক্সড। আর এর কোনো ড্রাগসও, এমন কোনো ওষুধ এ পর্যন্ত আবিষ্কার হয় নাই যেটা করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে, বুঝো নাই, এমন কোনো ড্রাগস এখন পর্যন্ত ফ্ল্যামিসিভির, কি বলে, অনেকগুলো ড্রাগ ছিল, রেমডিসিভির সবচেয়ে কমনলি বলা হয়েছে, কিন্তু হয় নাই। তাহলে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চলতেছে ভাইয়া, না বায়োডিন দিয়ে গার্গেল করবে, কি একটা অবস্থা। হ্যাঁ, করোনা ভাইরাস হলে টেস্ট ব্লাডও নষ্ট হয়ে যায়। তাহলে এই দেখো ভ্যাকসিনের ক্ষেত্রে আমি তোমাকে প্রসেসটা বলি, একটা আইডিয়া দেই।
ভ্যাকসিনের প্রসেসটা হচ্ছে, মেইন মেকানিজমটা বলি। তোমার বডিতে আমি কিছু করোনা করোনা ভাইরাস দিব, ঠিক আছে? তোমার বডিতে আমি কিছু কি দিব? করোনা ভাইরাস দিব। কিন্তু সেই করোনা ভাইরাস গুলো এমন ভাইরাস দিব, বুঝছো, যেগুলো তোমার বডিতে কোনো মানে নিষ্ক্রিয় করোনা ভাইরাস বলতে পারো। তোমার বডিতে আমি নিষ্ক্রিয় করোনা ভাইরাস দিব। ওকে, এই নিষ্ক্রিয় করোনা ভাইরাস যখন তোমার বডিতে আমি দিব, যেগুলো তোমার বডিতে কোনো রোগ তৈরি করতে পারবে না, নিষ্ক্রিয়তা নাই কিন্তু গঠন সেম, তাহলে এই করোনা ভাইরাস গুলোকে দেখে তোমার বডিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। দেখছো, এই যে প্রচুর অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে তোমার, এই অ্যান্টিবডি গুলা কি করবে? এই যে তোমার এই করোনা ভাইরাসের সাথে বাইন্ড করতে পারবে, ঠিক আছে? এখন এটা হচ্ছে কিন্তু এমন ভাইরাস দিছিলাম যেটা তোমার রোগ তৈরি করতে পারে না, তাই না? কিন্তু এখন যদি নতুন কোনো করোনা ভাইরাস তোমার বডিতে ঢুকে, তোমার বডি তো করোনা ভাইরাসকে আগে থেকেই চিনে গেছে, যখনই একটা দুইটা করোনা ভাইরাস ঢুকবে, সাথে সাথে তোমার অ্যান্টিবডি তাকে মেরে ফেলবে, ঠিক আছে? ল্যাবের মধ্যে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় করা হয়, ঠিক আছে? আচ্ছা, ল্যাবের মধ্যে করোনা ভাইরাসকে নিষ্ক্রিয় যে আছে, টাইপ আছে, অনেক টাইপ আছে, সেটা করা হয়, ঠিক আছে? তাহলে এইভাবেই তোমার ভ্যাকসিনটা মেইন মেকানিজমে কাজ করে। এটা নিয়েই আমরা কাজ চলতেছে, এটা নিয়ে এখনো গবেষণা চলতেছে। ইনশাল্লাহ ভ্যাকসিন চলে আসবে হয়তো সামনে বছরে, ঠিক আছে? ওকে, এই ছিল তোমার করোনা ভাইরাস নিয়ে মোটামুটি কথাবার্তা। ঠিক আছে, এই ছিল মোটামুটি করোনা ভাইরাস নিয়ে কথাবার্তা। এটা অনেক ভাস্ট টপিক, এ নিয়ে অনেক পেপার আছে, যাদের বেশি আগ্রহ তারা করবা। ওকে, না, রেমডেসিভির মারতে পারে না, বললামই তো, কোনো ড্রাগসই 100% ভাবে মারতে পারে না। প্লাজমিড ব্যবহার করা হয়। ফারজানা, তুমি কি কথা বললা? এটা প্লাজমিড ব্যবহার করা হয় না তো, প্লাজমা ব্যবহার করা হয়। কেন হয়? ধরো একজন করোনাতে আক্রান্ত হয়েছে, তার মানে তার বডিতে যে প্লাজমা আছে, মানে করোনা থেকে আক্রান্ত হয়ে রিকভারি করছে, তার মানে তার বডি, তার প্লাজমাতে অ্যান্টিবডি আছে। সেই প্লাজমাটা আরেকজনের বডিতে দিলে সেই অ্যান্টিবডিটা তার বডিতে কাজ করতে পারে। বাট রিসেন্ট পরীক্ষায় প্রমাণিত হয়েছে প্লাজমাও কোনো কাজ করতে পারে না। ম্যালেরিয়া আজকের ক্লাসে নাই ভাইয়া, প্যানেরিয়া অন্য ক্লাসে। কি যে তুমি কি লিখছো মুরসালিন, তোমার কথাই আমি বুঝতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এবার হোপসো তোমরা সবাই বুঝছো, ঠিক আছে? সবাই তোমরা বুঝছো। আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ। লাস্টে তোমরা জিপিএ নিয়ে আমার মাথাটা নষ্ট করে ফেলছো লিটারালি। আমার দ্বারা কি মেডিকেলে সম্ভব হবে? ভাইয়া এই হবে সেই হবে। ভাই তোমাদের এত আবেগ কেন রে ভাই? আমি আবার বলতেছি, যাদের ধরো, যাদের 10 মার্কের বেশি কাটা যাবে, জিপিএ হিসাব করে 10 মার্কের বেশি কাটা যাবে, আমি সরাসরি বলতেছি 10 মার্কের বেশি কাটা যাবে, তারা, তোমরা আবার বাসায় ভাববা, আবার একটু বাসায় ভাবো। কারণ কি, 10 মার্ক কাটা যাওয়ার পরে মেডিকেলে চান্স পাওয়া আসলেই খুবই টাফ একটা জিনিস হয়ে যায়, বুঝছো? ঠিক আছে, যারা 10 মার্কের বেশি হয়েছে 10 পর্যন্ত তাও মানা যায়, কিন্তু যাদের 15 বেশি কাটা, 15 মার্কস জিপিএ তে কাটা যাবে, তাদের মেডিকেলে পরীক্ষা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আবার কোশ্চেন, আবার জিজ্ঞেস করতেছো 9.78 হ্যান ত্যান, এসব জিজ্ঞেস করবা না ভাই। তুমি হিসাব করে দেখো তোমার 10-এর বেশি কাটা যায় কিনা, 10-এর বেশি কাটা গেলে, ঠিক আছে, তাহলে আর দরকার নাই। আর জিপি এর হিসাব যদি, এই যে এটাই মনে রাখো যে এইচএসসি গুণন 25, এখন পর্যন্ত এটাই জানি, এইচএসসি গুণন 25 আর এসএসসি গুণন হচ্ছে 15, এটা মনে রাখবা। তাহলে এইচএসসি 5 গুণন 25 125, আর এসএসসি হচ্ছে তোমার 5 গুণন 15, 5 15 75, 5 কি করলাম আমি? হ্যাঁ, 5 15, হ্যাঁ 75, ঠিকই আছে। তাহলে 75, তাহলে হবে এই 200 মার্কস। এটা হইতে পারে। আর যদি এটা হয় যে এইচএসসি গুণন 12, সেটাও হতে পারে। আর এসএসসি গুণন 8, সেটাও হতে পারে। এখন আমি জানি না, কনফার্ম যেহেতু করে নাই, তাহলে 5 গুণন 12 সমান সমান 60, 5 গুণন 8 সমান সমান 40 সমান সমান 100। কোনটা এখন করবে এখন পর্যন্ত ক্লিয়ার না, ঠিক আছে? সো এই হিসাবটা মনে রাখবা। আমি আবার বলতেছি, যাদের 10-এর বেশি হবে, ঠিক আছে, যাদের 10-এর বেশি মার্কস কাটা যাবে, তারা ভার্সিটি নিয়ে চিন্তা করো, ঠিক আছে? 10-এর বেশি মার্কস কাটা গেলে আসলেই খুব কম্বো। অনেকে বলতেছে ভাই 200 নাকি দিয়ে দিচ্ছে, আমি এখনো পাই নাই, ঠিক ও কালকে সার্কুলার নাকি দিছে বলতেছে অনেকে। তাহলে 200 নম্বর যদি জিপিএ হয় তাহলে তো এটাই, 200 নম্বর যদি জিপিএ হয় তাহলে তো এটাই।
ঠিক আছে, জিপিএ এর ওপর যদি 10-এর বেশি মার্কস কাটা যায়, ঠিক আছে, পুষ্পিতা আবার কোশ্চেন করতেছে একই, আমি তো বললামই 10-এর বেশি যদি কাটা যায় তাহলে। আর মনে রাখবা মেডিকেলের ক্ষেত্রে গোল্ডেন এ প্লাস বা সিলভার এ প্লাস বলে কিছু নাই। মেডিকেলের ক্ষেত্রে গোল্ডেন এ প্লাস বা সিলভার এ প্লাস বলে কিছু নাই। ওকে, সব সেম। মেডিকেল ক্লজে সিট প্ল্যান কেমনে হয়, এটা কেমন কোশ্চেন ভাইয়া? সিট প্ল্যান কেমনে হয়? নরমালি যেমনে হয়, ঠিক আছে। ঢাকার বাইরে রেজিস্ট্রেশন হচ্ছে 25টা সেন্টার থাকে, ঢাকার বাইরে 25টা সেন্টার থাকে। ওকে, ডেন্টাল এক্সাম কবে হবে জানাই দিবে, ঠিক আছে, মেডিকেলের পরে হবে, ঠিক আছে। ওকে, তাহলে ওকে তাহলে মোটামুটি আজকের ক্লাস এইটুকুই, আর মোটামুটি কিছু নাই। তাহলে সবাই এখন একটা কাজ করো, সবাই বেশি বেশি করে পড়াশোনা করো, ঠিক আছে, সবাই বেশি বেশি পড়াশোনা করো। আহ সারা দিন রাত পড়াশোনা করবা, আমি তোমাদের এটাই বলি, ঠিক আছে। মনে রাখবা এই সময় তুমি আর জীবনে কোনোদিন পাবা না। তুমি যদি 1 ঘন্টাও লস করো, সেই 1 ঘন্টার জন্য তোমার কৈফিয়ত দেওয়া লাগবে, বুঝতে পারছো? তাই বলবো 1 ঘন্টা সময় নষ্ট করবা না। 6 ঘন্টা ঘুমাবা, বিকালবেলা 1 ঘন্টা রেস্ট নিবা, এই 7 ঘন্টা বাদে, খাওয়া দাওয়া বাদে বাকি সব সময় পড়াশোনার মধ্যে থাকবা। যে মেডিকেলে, মনে রাখবা মেডিকেল হচ্ছে পরিশ্রমের জায়গা, যে যত বেশি পরিশ্রম করবে তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি, ঠিক আছে, তার সম্ভাবনা তত বেশি। আর্ম ফোর্সেস মেডিকেলে কবে হবে আমার আইডিয়া নাই, বিজ্ঞপ্তি দিয়ে দিবে যখন হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাসুম ভাইয়া। ভাই একটু পিডিএফটা আপলোড করে দিন, হ্যাঁ? ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা, আশিফ ভাইয়া কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আমার কথা পরিষ্কার শোনা যায় কিনা এটা একটু বললেন। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, তো এতগুলো প্রশ্ন আসলে আমি টাইপ করে শেষ করতে পারতেছিলাম না, তাই ভাবলাম হ্যাঁ, যে আমি একটু আমি ওদেরকে বলে দিচ্ছি ভাইয়া, সমস্যা নাই। আর আপনি যদি কিছু বলতে চান তাহলে বলেন, না হলে আমি বলে দিচ্ছি। আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কথা স্পষ্ট শোনা যায় কিনা বললেন, হ্যাঁ? বলবো, সমস্যা নেই। কথা শোনা যাচ্ছে না ভাই? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আহ ঠিক আছে। অনেকেই হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো করছে সেগুলো অলরেডি মাসুম অ্যান্সার দিয়ে দিছে, বিশেষ করে যে জিপিএ ভাইয়া, সংক্রান্ত কিছু আশিফ প্রশ্ন ভাইয়া, আছে। হ্যাঁ ভাই, বলেন বলেন ভাই। ওই আপনি ওই ওই জিপিএ সংক্রান্ত, এবং ওই যে ওরা অনেকে প্রশ্ন করছিল, আমিও দেখছি যে ওই যে মানে ঢাকা ভার্সিটি যেটা আর কি, যে মানে হ্যাঁ ভাই, ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দেখাতে পারবে কিনা, এইটাও অনেকগুলো কোয়েশ্চেন আসছে। আচ্ছা ওটা আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই ভাই, সমস্যা হ্যাঁ, নেই। একটু বলে দিন শেষ। তো জিপিএ নিয়ে যে প্রশ্নগুলো আছে তোমাদের উদ্দেশ্যে আগে বলে নিই যে অ্যাডমিশন টেস্ট সংক্রান্ত, যেমন তুমি কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, কত জিপিএ হইলে কোন ভার্সিটিতে কোন ইউনিট থাকে, কোন ইউনিটের আন্ডারে কি কি সাবজেক্ট আছে, পরীক্ষার ধরন কিরকম, কি কি পড়তে হবে, ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা, কত সময় ধরে পরীক্ষা হবে, এগুলা সব নিয়ে আমরা সেমিনার করবো। হ্যাঁ, প্রতিবারই অ্যাডমিশন টেস্ট যারা দিবে তাদের জন্য আমরা কোচিং থেকে আয়োজন করে থাকি। এইবারও তার ব্যতিক্রম হবে না, তোমাদের জন্য এগুলো সেমিনারের মাধ্যমে সব কনফিউশন দূর করে দেওয়া হবে। হ্যাঁ, আর মেডিকেল অ্যাডমিশন টেস্ট নোটিশে লিখিত মানে এমসিকিউ বোঝায়, কত মার্কস হইলে পরীক্ষা দেওয়া যাবে, যদি এগুলো নিয়ে সব সেমিনার হয়। তারপর বলে দেই জিপিএ 9 থাকলেই হয়, দুইটা মিলায়। এখন এখানে বেশ কিছু ব্যাপার নিয়ে কনফিউশন থাকবে, এটাই স্বাভাবিক। যেমন ভাই আমি তো সেকেন্ড টাইমারের মানে সেকেন্ড টাইমার আমি, তাহলে আমার কত মার্কস কাটা যাবে? তারপরে আমি তো ভাইয়া ইমপ্রুভ পরীক্ষা দিছিলাম, তাহলে আমার মার্কস কাটা যাবে কিনা, এগুলো নিয়ে সেমিনার হবে। সেমিনার অ্যাটেন্ড করবা, এগুলো নিয়ে সব কনফিউশন দূর হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন করে ভাইয়া এই বইয়ের এডিশনের অ্যান্সারটা আসলে আমার কাছে মনে হয় যে এই কোয়েশ্চেনটা একটা ভেগ কোয়েশ্চেন। তুমি এটা কেন কোয়েশ্চেনটা করো আমি বুঝি না। কারণ তোমার তোমার মাথায় আসলে কি কাজ করে যে ভাইয়া আমি 17 বা 18 বই পড়ি, এটাই আমি চালাবো কিনা? ভাই যদি তোমার মনে হয় তুমি চালাবা, তাহলে তো এটার কোনো অ্যান্সার নাই। যদি বলো যে ভাইয়া হ্যাঁ আমি কি নতুন বই কিনলে আমার জন্য ভালো কিনা, এটা তুমিও জানো যে নতুন বই কিনলে তোমার জন্য ভালো। যদি মনে হয় যে 2020-এর দুইটা এডিশন আছে, কোনটা পড়বো, এইটা একটা কোয়েশ্চেন হতে পারে। যে ভাইয়া আমার 2020-এর এই একটা এডিশন আছে, আরেকটা এডিশন কিনবো কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। কিন্তু তোমার যদি আগের এডিশন হয় তাহলে নতুন এডিশন কেনাটাই বেটার। আমার মনে হয় এই প্রশ্নগুলো তোমরা প্রতি ক্লাসেই করো, এবং আমি জানি না একই মানুষ বারবার করে কিনা নাকি এক একজন এক এক সময় করে।
আই ডোন্ট নো, তবে সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি এরপরে এই ধরনের প্রশ্নগুলো না করাটাই ভালো হবে, যেহেতু ক্লাসের রিলেটেড প্রশ্ন অ্যান্সার দিয়ে শেষ করা যাচ্ছে না, অথবা ক্লাস রিলেটেড প্রশ্নের বাইরে প্রশ্ন করা আমার মনে হয় বোকামি। ক্লাসে অনেকে আছে যে কমেন্টে তোমার নাম পড়ে কিনা, চ্যাট বক্সে তোমার নাম পড়ে কিনা এটা নিয়ে বেশ কনসার্ন তোমরা। আমি জানি না তোমরা কেন এটা নিয়ে কনসার্ন, আই ডোন্ট নো এটা আসলে কি বলবো বুঝতেছি না আমি। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কত মার্কস হইলে আমি অ্যাডমিশন টেস্টে চান্স পাবো? এই প্রশ্নটার কোনো আহ, একদম অ্যাকুরেট কোনো অ্যান্সার নাই। কারণ কোশ্চেন যদি সহজ হয়, হাইয়েস্ট মার্কস যদি বেশি আসে, তাহলে তার কাট অফ মার্ক অবশ্যই অনেক উপরে উঠে আসবে। যেমন যদি কোনো পরীক্ষা হাইয়েস্ট হচ্ছে 95, তাহলে তার লোয়েস্ট মার্ক হয়তো 80-তে এসে ঠেকবে, তখন তুমি 75 দিয়ে চান্স পাবে না। অথবা অন্য কোনো দিন অন্য কোনো এক্সামে যদি এরকমই হয় 85 হাইয়েস্ট হয়, তাহলে সেটা হয়তো 60-তে এসে কাট অফ ভ্যালুটা সেট হবে। অর্থাৎ এটার কোনো অ্যান্সার মানে স্পেসিফিক কোনো অ্যান্সার নাই। তবে আমি বলবো যে কোনো এক্সামে 80% মার্কস যদি তুমি পাও তাহলে এটা স্ট্যান্ডার্ড। তুমি কোচিং এ পরীক্ষায় কত পাইলে তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে এটা তোমার ব্যাপার। তবে মনে রাখতে হবে কোচিং এর পরীক্ষা সব না। কোচিং এর পরীক্ষায় যদি কিছুটা খারাপ হয় তাহলে এখান থেকে তোমাকে যেগুলা ভুল হয়েছে সেগুলা কারেক্ট করে নিতে হবে। অনেকেই কোয়েশ্চেন ব্যাংক নিয়ে প্রশ্ন করে যে ভাই রয়্যাল গাইড পড়বো কিনা, এই গাইড পড়বো কিনা, ওই গাইড পড়বো কিনা। তাদের জন্য বলি যে ভাই কোয়েশ্চেন ব্যাংক পড়ার উদ্দেশ্যটা কি সেটা তোমাকে বুঝতে হবে। কোয়েশ্চেন ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্ন কি ধরনের হয়, কোন কোন টপিক রিলেটেড প্রশ্ন হয়, তার মানে এই প্রশ্নের আশেপাশে আরো কোনো ইম্পর্টেন্ট লাইন আছে কিনা সেগুলা যেন তুমি আইডেন্টিফাই করতে পারো। সেই জন্য তুমি কোয়েশ্চেন ব্যাংক ফলো করবা। ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই আমার জিপিএ তো এত, আমি কি চান্স পাবো? আমার জিপিএ এত এত, আমার কত মার্কস কাটা যায়? তোমাদেরকে বলে দিছে অলরেডি মাসুম যে এইচএসসি কে 25 দিয়ে গুণ করবা। তাহলে ভাই 5 থেকে বিয়োগ করো না, বিয়োগ করে দেখো কত থাকে, পয়েন্ট যেটা হয় সেটাকে তুমি 25 দিয়ে গুণ করো, তাইলেই কিন্তু তোমার কত মার্কস কাটা যায় তুমি এটা জানতে পারো। অনেকে আছে এটা, তারা চাচ্ছে আমরা যেন বলি যে হ্যাঁ ভাইয়া তুমি চান্স পাবা। ভাই আমি এই কথা তোমারে বলবো না, আমাদের কোনো টিচারই বলবে না তুমি চান্স পাবা কি পাবা না। তোমার যদি মনে হয় যে তোমার জিপিএ কেটে কুটে 10-12 ডিফারেন্স চলে আসছে, 15 ডিফারেন্স চলে আসছে, তুমি যদি মনে করো তুমি পরীক্ষা দিয়ে 15 মার্কস পোষাইতে পারবা, তাহলে অবশ্যই তুমি পরীক্ষা দিবা, অবশ্যই তুমি চান্স পাইতে পারো। তুমি যদি মনে করো যে না ভাইয়া আমি 15 তুলতে পারবো না, তাহলে তোমাকে বিকল্প অপশন চিন্তা করাটাই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে? আর আর মনে হয় আমরা চ্যাট বক্সে যে কথাগুলো লিখতে পারি সেগুলো অনেকগুলো কোশ্চেন অ্যান্সারে লিখে ফেলি মাঝে মধ্যেই। যেমন অনেকেই আবার কোশ্চেন মানে করেই সাথে সাথে 2-5 মিনিট পরে, 2-4 মিনিট পরে বলে ভাই আমার অ্যান্সার দিচ্ছেন না কেন? তাদের জন্য আমি একটু বলি ভাইয়া আমি যথেষ্ট চেষ্টা করছিলাম যে সবার প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য, কিন্তু আসলে প্রশ্ন বেশি হচ্ছিল, কাজে হয়তো কেউ কেউ অ্যান্সার একটু পরে পাইছো। আর কিছু প্রশ্নের অ্যান্সার আমি ইচ্ছা করেই দেই নাই, এগুলোকে আমি লাইভ দিব বলে, যেগুলো নিয়ে আমি অলরেডি কথা বলে ফেললাম। আমার মনে হয় আর এর বাইরে তেমন কোনো কি আচ্ছা আরেকটা ছিল, আহ আর্ম ফোর্সেস মেডিকেলে কি টাকা লাগে ভাই? না এরকম অনেক প্রশ্ন আছে। আচ্ছা যাই হোক, ওই যে মানে কোন জায়গায় পড়লে কি কি সাবজেক্ট পড়তে হয়, কত টাকা খরচ হয় না হয়, এগুলো নিয়ে আমরা সেমিনারে আলোচনা করবো। সেমিনারে প্রশ্ন করবো, আমার মনে হয় সেমিনার থেকে প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া ভালো হবে। ক্লাস রিলেটেড প্রশ্ন করাটাই বেটার আমার মনে হয়। তাতে যেটা হয় সবাই ক্লাসে ফোকাস থাকে, যে ক্লাস নিচ্ছে আহ তাদেরও ফোকাস থাকতে সুবিধা হয়, এবং যে আউটপুটটা ওরা মানে দিতে চাচ্ছে, সরি আউটপুট না তো, যে ইনপুটটা ওরা দিতে চাচ্ছে সেটা আসলে দেওয়া সম্ভব হয়। তো আমি তোমাদের কাছে এটা একটা আমার রিকোয়েস্ট বলতে পারো যে তোমরা যখন ক্লাস করবা তখন তোমরা মনে করবা যে এই ক্লাস থেকে তোমরা কিছু নিয়ে যাবা। ভাই তুমি ক্লাস কেন করতেছো এটা তুমি একটু চিন্তা করে দেখো। তুমি কি ক্লাস করতেছো যে আউল ফাউল জিনিস জিজ্ঞেস করার জন্য? উইথ ডিউ রেসপেক্ট, আউল ফাউল কথাটা এই জন্যই বলতেছি কারণ তুমি নিজেও বুঝতেছো যে এই প্রশ্নটা তোমার করা উচিত না। বিশেষ করে যখন তুমি ক্লাস করতেছো, ক্লাস শেষ, ক্লাস শেষে তুমি চ্যাট বক্সে লিখতে পারো, কোশ্চেন আনসার তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাস যখন করবা তখন শুধু ক্লাস রিলেটেড টপিক গুলো তুমি আগে ক্লিয়ার করে নাও। এটা কিন্তু তোমার ক্লাস করার উদ্দেশ্য। তুমি এর বাইরে কিন্তু অনেক টাইম পাবা বা অনেক অপশন পাবা, অনেক জায়গা পাবা যেখানে তুমি এই প্রশ্নগুলো করতে পারবা। তোমার পরিচিত কোনো বড় ভাইও থাকতে পারে যাকে তুমি প্রশ্নগুলো করতে পারো। কিন্তু ক্লাস যখন করবা তখন শুধু এবং শুধুমাত্র, আবারও বলি, ক্লাস রিলেটেড টপিক থেকে প্রশ্ন করো, আগের ক্লাস থেকে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই।
যত কনফিউশন আছে দূর করে নিয়ে যাও। আমার মনে হয় যারা ক্লাস নিচ্ছে তারাও ফোকাস থাকবে, তোমাদের জন্য ভালো হবে। আহ তো আমার মনে হয় ভাই এগুলি বলার ছিল। শেষ করে দিতে পারেন এখন ভাই। ধন্যবাদ আসিফ ভাইয়া। আচ্ছা ভাই, আমি তারপর আরেকটু বলি, ওরা আরেকটা কোশ্চেন করেছিল যে আসলে ডিইউতে ফোর্থ সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ দেখানো যাবে কিনা। আসলে আমি এটা বলি ভাই, এটা হচ্ছে যে আমি এবছর সব কিছু আনসার্টেন, মানে কি হবে কি হবে না সেটা সার্কুলার না হওয়া পর্যন্ত বলা যাবে না। সার্কুলার হলে সার্কুলারের ডিটেলস লেখা থাকবে। তবে আমি বিগত বছরের কথা বলি, বিগত বছর যেটা হয়তো ডিইউতে মোট 6টা সাবজেক্টের উপরে প্রশ্ন থাকতো: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা এবং ইংলিশ। এই 6টা সাবজেক্টের মধ্যে থেকে তোমাকে যে 4টা সাবজেক্টের আনসার করতে হবে। 4টা সাবজেক্টের মধ্যে থেকে বাংলা এবং ইংলিশ দেওয়া হয় এই জন্য যে তোমার ইন্টারমিডিয়েট যে সাবজেক্টটা অপশনাল ছিল, তুমি অপশনালের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আনসার করতে পারবে। তবে যদি কারো বায়োলজি অপশনাল হয়ে থাকে, সে যদি বায়োলজি পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আনসার করে, তাহলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো ঢাকা ভার্সিটিতে এগুলো সে পাবে না। তো আশা করি যে এই ধরনের প্রশ্ন করে মানে নিজের সময়টা নষ্ট করার কোনো দরকার নাই। আরেকটা কোশ্চেন করছিল কয়েকজন যে আসলে 19 জন স্টুডেন্ট ডেইলি এক্সাম, আসলে এই কোশ্চেনের আনসার আমাদের এখানে নাই ভাইয়া। আমাদের রুটিন, আমাদের যে রুটিনটা দেওয়া আছে, রুটিনের নিচে ব্রাঞ্চের যে নাম, ফোন নাম্বারগুলো দেওয়া আছে ইন্ডিভিজুয়াল, তোমরা কাইন্ডলি একটু ওই ফোন নাম্বারগুলোতে ফোন করলে ওরা হয়তো বলতে পারবে। আর এই বিষয়গুলো নিয়ে এখন ওরিড হওয়ার কিছু নাই যে আমার এত পয়েন্ট আছে, আমার এত পয়েন্ট আছে, আমার এত মার্কস কাটা যাবে। আসলে আগে রেজাল্টটা দিক এইচএসসির, এখন রেজাল্টটা না দিলে বোঝা যাবে না কার কত পয়েন্ট আসবে। রেজাল্টটা দেওয়ার পরে মেডিকেলে সার্কুলার দিক, তারপরে তোমরা ডিসাইড করবা যে কার কি অবস্থা হবে। কারণ রেজাল্ট না দেওয়া পর্যন্ত, মেডিকেল অ্যাডমিশনের সার্কুলার না দেওয়া পর্যন্ত আসলে কোনো কিছুই বলা যাবে না, মানে বিশেষ করে এই বছরের জন্য। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য। আর তোমাদের সাথে আমাদের হয়তো আবারও কথা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আচ্ছা, একজন বলছো অথরিটি ভাইকে একটা কোশ্চিন, গতকাল ইংলিশ ক্লাস 10টা বেসে স্লাইড ছিল না ভাইয়া, যে আলাদা স্লাইডে। আচ্ছা ভাই, এই ইংলিশ ক্লাসটা তুমি গতকাল করছো, তাহলে আর এটা নিয়ে প্রশ্ন করার তো কিছু নেই ভাইয়া। উনি উনি চেষ্টা করছে ওনার মতো করে যতটুকু পসিবল হয়, তারপরও আমি বলবো যে আসলে ওইটাকে আরো কিভাবে একটু ভালো করা যায়। হ্যাঁ, আচ্ছা একজন বলছো বই নষ্ট। আচ্ছা বই আমি বলছি ভাইয়া, মেটেরিয়ালস তোমাদেরকে যেগুলা দিয়েছে বা যেগুলা দেয়নি এই সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নাই। তোমরা কাইন্ডলি এই বিষয়গুলোর জন্য ব্রাঞ্চে একটু যোগাযোগ করো, তাহলে ওনারা যদি কারো বইয়ে কোনো প্রবলেম থেকে থাকে ব্রাঞ্চ থেকে সেটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবা। যদি বই না পেয়ে থাকো ব্রাঞ্চে গেলে ওরা বই দিয়ে দিবে। অতএব এই প্রশ্নগুলো এখানে করে তোমাদেরও সময় নষ্ট প্লাস আমাদেরও হ্যারাসমেন্ট, তোমরা ক্লাসে মনোযোগ হারাই যাবে। অতএব এগুলো প্রশ্ন না করে তোমরা এগুলো ব্রাঞ্চে যোগাযোগ করলে সবচেয়ে বেটার হবে ভাইয়া। আচ্ছা, সলভ ক্লাস লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা অথরিটিকে জানাবো, যদি ওনারা দেয় তাহলে তোমরা পাবে। আচ্ছা, এই যে একজন বলছো বাকি বই কবে দিবে। এখন বাকি বই কবে দিবে এটা তো ভাই আমি এখান থেকে বলতে পারবো না। ব্রাঞ্চে তোমাদের বাকি বইগুলা তো প্রেসে কাজ চলতেছে ছাপাখানায়, ওই বই ছাপানো কাজ শেষ হয়ে গেলে ব্রাঞ্চে পৌঁছাইলেই তোমাদেরকে এসএমএস অথবা ফোন দিয়ে জানানো হবে যে বাকি বইগুলা কবে কখন কিভাবে দেওয়া হবে। আর এই বিষয়গুলোর জন্য একটু ব্রাঞ্চে যোগাযোগ করলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা একজন বলছে আমার ফোর্থ সাবজেক্ট বায়োলজি, আমি কি ম্যাথের পরিবর্তে বায়োলজি এক্সাম দিতে পারবো না? তোমার ম্যাথের পরিবর্তে কেন, তোমার যেটা ফোর্থ সাবজেক্ট, যদি ফোর্থ সাবজেক্ট বায়োলজি হয় তাহলে তুমি বায়োলজি পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আনসার করতে পারবে, কিন্তু যে 3টা সাবজেক্ট কম্পালসারি ওই 3টা সাবজেক্ট আনসার করতে হবে, মাস্ট বি। যদি তোমার ম্যাথ অপশনাল হয়ে থাকে তাহলে ম্যাথ বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ যে কোনো একটা আনসার করতে পারবা, বাকি 3টা যে কম্পালসারি 3টা আনসার করতেই হবে। এই বিষয়টা তো সহজ, এটা নিয়ে ওরা ধরার কিছু নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, একজন বলছো বায়োলজি দাগালে কি সাবজেক্ট পাওয়া যাবে। এটা হচ্ছে কি যে তুমি তোমার অপশনাল সাবজেক্ট বায়োলজি, তুমি এখন বায়োলজি দাগাইছো, বাংলা ইংলিশের মধ্যে যেগুলো দাগাও নেই। তোমার যদি ঢাকা ভার্সিটিতে চান্স চান্স হয় আর তোমার স্কোর যদি ওই লেভেলে থাকে তাহলে তুমি বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো পাবে। আর যদি তুমি বায়োলজি না দেখাও তাহলে তুমি ঢাকা ভার্সিটিতে চান্স হইলেও তুমি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবে না। ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ আনসার করলে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, না এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি ম্যাথ রিলেটেড সাবজেক্ট? এটা অবশ্যই না। আমি বলছি ম্যাথ অপশনাল হয়ে থাকলে, ম্যাথ যদি তুমি আনসার না করে থাকো
এর পরিবর্তে বাংলা অথবা ইংলিশ আনসার করো, তাহলে তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো পাবে না। ঠিক আছে, ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ।